রিয়া, ঠিক বলছো। রুবি থাকলে ভালোই হতো। আসলেই তো, আমি তো এমন ভাবে ভেবে দেখি নাই। সরি দোস্ত, রুবি ভাবিকে বলতে ভুলেই গেছি। প্লিজ দোস্ত, কিছু মনে করিস না। আরে দোস্ত, তুই বলতে ভুলে গেছিস তো কি হয়েছে? আমি তো ঠিকই নিয়ে আসছি। মানে? ওই যে সামনে তাকা। রকির কথা অনুযায়ী আমরা তিনজনই সামনে তাকাই আর পুরাই অবাক হয়ে যাই। দোস্ত, রুবি কোথায় যাচ্ছে? আমার বউ আমার সাথেই যাবে। সত্যি? সত্যি রে। তুই পারিসও বটে। অনেক ভালো হয়েছে, রুবিও চলে আসছে। সবাই স্টেশনে বসে একটু 10 মিনিট আড্ডা দেওয়ার পরে ট্রেন আসতো। সবাই ট্রেনে উঠে পড়লাম। যে যার সিটে বসে পড়ল। রুবি, রকির সাথে রিয়া, নীলা আর আমি এক সিটে বসে পড়লাম। যে যার মতো করে গল্প করছে। আর আমি ভাবতেছি, আমার বাসায় এদের থাকতে তো অনেক সমস্যা হবে, কারণ এরা সবাই হাই লেভেলের আর আমরা তো লো লেভেলের। কি করব এখন, বাবাকেও তো বলা হয়নি। এদেরকে নিয়ে যাচ্ছি। কি ভাবছো মেঘ? কই কিছু না তো। না, সত্যি করে বলো, তুমি কি ভাবছিলে? দোস্ত, খেয়াল করছি অনেকক্ষণ থেকে তুই কিছু একটা নিয়ে চিন্তায় পড়ে আছিস। আরে না, কই চিন্তা করছি। মিথ্যা বলবে না ওকে। সেই ট্রেনে ওঠার পর থেকে তুমি চুপ করে আছো। আমরা কোথায় আড্ডা দিব ভাবলাম, তা না করে তুমি চুপ করে বসে আছো। আচ্ছা, আড্ডা দিব কি নিয়ে? তুমি তো অনেক ভালো গান গাইতে পারো, শোনাও আমাদের। কি যে বলেন না আপনি, কই আবার গান পারি। আচ্ছা মেঘ, একটা কথা জানতে খুব ইচ্ছে করছে, বলবে প্লিজ? বলেন। তুমি কি আমাকে তোমার বন্ধু হিসেবে মেনে নিতে পারোনি? হঠাৎ এমন কথা বলছেন কেন? তুমি আমাকে আপনি আপনি করে বলছো কেন? কি হলো মেঘ, কিছু বলছো না যে? আচ্ছা, এই বিষয়ে পরে কথা বলবো না হয়। না, আজকেই মেঘকে বলতে হবে। আচ্ছা, আর আপনি করে বলবো না। মনে থাকবে তো? হুম, মনে থাকবে। ওকে। অনেক গল্প আড্ডা দিতে দিতেই চলে আসলাম দিনাজপুর। ট্রেন থেকে নেমে একটা অটো ভ্যান গাড়ি নিলাম। স্টেশন থেকে 5 কিলোমিটার ভ্যানে যেতে হবে, তাই আমরা 5জন মিলে একটা ভ্যানে চড়ে বাসায় চলে আসলাম। বাসায় আসা মাত্র আব্বু আম্মুকে সালাম করলাম। রিয়া, নীলা, রুবি, রকি সবাই সালাম করলো আমার আব্বু আম্মুকে। বাসার ভিতরে ঢুকে তো পুরাই অবাক হয়ে পড়লাম। হবই না কেন বলেন? খাবার টেবিলে 5জনের জন্য নাস্তা রেডি করা। চিন্তার বিষয়, আব্বু আম্মু কি করে জানলো আমরা 5জন আসবো? আর টাকা কই পেলো এত ফলমূল? কিরে বাবা, দাঁড়িয়ে কি ভাবছিস? কই কিছু না তো। যা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাস্তা করে নাও। তোর চেহারা এমন করছিস কেন? পরে গল্প করব আম্মু, এখন এদের রুমে দিয়ে আসি। আমি সবাইকে নিয়ে আমার রুমে ঢুকলাম। দোস্ত, আমি আর রুবি কিন্তু এক রুমেই থাকবো। না ভাইয়া, আমি আপুদের সঙ্গে থাকবো। আচ্ছা রুবি, তুমি নীলা আর ইয়ার সাথে থাকো, আমি আর রকি এক রুমে থাকবো। আমি নীলা ওদেরকে তাদের থাকার জন্য রুম দেখিয়ে দিয়ে আসলাম। সবাই নাস্তা করতে বসলাম। আব্বু আম্মুকে সবার সাথে পরিচয় করিয়ে দিলাম। আব্বু নীলাকে একটু বেশি আদর করছে। কেনই করবে না, বন্ধুর মেয়ে বলে কথা। নাস্তা করে সবাই সবার রুমে চলে গেল। আমি বসেই ছিলাম টেবিলে। আচ্ছা আম্মু, তোমাদের কোনো সমস্যা হচ্ছে না তো? ধুর পাগল, সমস্যা হবে কেন? আর তুই তো 5,000 টাকা পাঠাই দিছিস। ওই টাকা থেকে খরচ করেছে তো তোর আব্বু। আমি কখন টাকা দিলাম? কি বললি? কই না তো। আচ্ছা, লেখাপড়া কেমন চলছে? ভালোই। আব্বু কই গেল? বাজারে গেল। আচ্ছা বাবা, তোর ওই বাসায় থাকতে কোনো সমস্যা হচ্ছে না তো? এখন আম্মুকে সত্যিটা বলে দিব, না পরে বলবো? কি ভাবছিস? কই কিছু না তো। আচ্ছা যা বন্ধুদের কাছে। যা, আমি রান্নাঘরে যাই। কই থেকে যেন নীলা আর রিয়া চলে আসলো আম্মুর কাছে। এসে গল্প শুরু করে দিল। তারপরে আম্মুর সাথে রান্নার কাজে দুজনে সাহায্য করতে লাগলো। দেখতে ভালোই লাগছিল। আমি আমার রুমে চলে আসলাম। এসে গভীর ভাবনায় প্রবেশ করলাম। আমি তো বাসায় 1 টাকাও দেইনি, তাহলে 50,000 টাকা কে দিল আমার নাম করে? আর কে বলছিল যে আমরা 5জন আসতেছি? আচ্ছা, রকি করে নাই তো এসব? না, রকি কি করে করবে? ও তো আমার বাসার ঠিকানা জানতোই না। রিয়া, না, রিয়াও তো আমার বাসার ঠিকানা জানে না। তাহলে কি নীলা করছে এসব? একমাত্র নীলা ছাড়া আমার বাড়ির ঠিকানা কেউ জানতো না। আচ্ছা, নীলা যদি এসব করেও থাকে, তাহলে কেনই বা করছে? ও তো গরিবদের দেখতেই পেত না, তাহলে কেন এমনটা করছে? ধুর, এত চিন্তা করতে পারতেছি না। আর সত্যি বড়লোকরা বিভিন্ন রঙের হয়ে থাকে, এক এক সময় এক এক রং ধারণ করে। কিন্তু ভয় হচ্ছে এটা ভেবে, বড়লোকরা স্বার্থ ছাড়া তো কিছুই করে না। তাহলে সত্যি যদি নীলা এসব করে থাকে, তাহলে অবশ্যই
স্বার্থ আছে। সে কিসের জন্য এমনটা করছে নীলা? রাতে সবাই একসঙ্গে ডিনার করার পরে নীলা আব্বু আম্মুর সাথে গল্প করায় ব্যস্ত হয়ে পড়ল। আব্বু নীলাকে পেয়ে আমাকেও সময় দিচ্ছে না, তাই আমি, রকি, রিয়া আর রুবি রুমে চলে আসলাম। রকি বন্ধু আমার রুবিকে নিয়ে ব্যস্ত, তাই বাকি রইলাম আমি আর রিয়া। কালকে ঘুরতে নিয়ে যাবে না? হুম, আমাদের এলাকা পুরোটাই ঘুরিয়ে দেখাবো কাল। আঙ্কেল আন্টি তোমাকে তো অনেক ভালোবাসে। হুম, তোমাদের আমাদের বাসায় থাকতে কোনো অসুবিধা হবে না তো? কি বলো এইসব? হ্যাঁ, অসুবিধা হবে কেন? হুম। তোমরা তো এইরকম পরিবারের সাথে কখনো হয়তো মেশোনি, তাই বললাম আর কি। আচ্ছা বাদ দাও। আচ্ছা মেঘ, একটা কথা জানতে চাইবো, বলবে? কি কথা? আগে বলো, বলবে? বলবো। তোমার কিরকম মেয়ে পছন্দ, মানে বউ হিসাবে কিরকম মেয়েকে পছন্দ করবে তুমি? অবশ্যই ভালো, দেখতে খারাপ হলেও চলবে, কিন্তু ব্যবহার ভালো, ভদ্র, শান্ত, শিষ্ট, আর বড় কথা হলো গ্রামের সহজ সরল মেয়ে। কি? শহরের মেয়েরা কি দোষ করলো? হ্যাঁ। শহরের মেয়েরা অহংকারী হয়, আর তারা শান্তশিষ্ট তেমন হয় না, কাটা কাটা কাপড় পরে, তাই শহরের মেয়েদের ভালো লাগে না। তাছাড়া আমার পছন্দের বাইরে। কোথা থেকে যেন নীলাও চলে আসলো। কি নিয়ে কথা হচ্ছে? তেমন কিছু না। ও, আচ্ছা, তোমরা তাহলে ওই রুমে গিয়ে ঘুমাও, আর রকিকে এই রুমে পাঠিয়ে দাও। না থাক, একটু প্রেম করুক নতুন বউয়ের সাথে। মেঘ, বলো। লুডো খেলবা? হুম। আমিও খেলবো। নীলা, আমি আর রিয়া লুডো খেলা শুরু করে দিলাম। খেলা ভালোই চলছে। অবাক করার বিষয় হলো নীলা শুধু রিয়ার গুটিকেই কাটছে, আমার গুটি কাটা হলেও কাটছে না। এইসব কিন্তু ঠিক হচ্ছে না নীলা। আমি যাকে ইচ্ছে হয় তাকে কাটবো, না হয় কাটবো না। মেঘ, তোমরা দুইজন মিলে খেলছো তাই না? আরে না। আমি সব বুঝতে পারছি। তোমরা দুজন মিলে খেলছো আমাকে ঠকাতে। আমি আর খেলবো না। খেলা শেষ। আসলে খেলা শেষ না, রিয়া আর খেলবে না, তাই খেলা বাদ দিলাম। রিয়া উঠে বাইরে ওয়াশরুমে গেল ফ্রেশ হতে। মেঘ, বলো। তুমি রিয়ার সাথে বেশি আর মিশবে না। এটা কেমন কথা? তুমিও আমার বন্ধু, রিয়াও আমার বন্ধু। আমি কি বলছি রিয়া তোমার বন্ধু না? মিশতে বারণ করছো কেন? আরে আমি তো বললাম এইভাবে বেশি মিশো না। তোমার সমস্যাটা কি বলো তো? সমস্যা তো আছেই, কিন্তু এখন বলতে পারবো না। রিয়াও চলে আসলো। আয় নীলা, ঘুমাবো আয়। নীলা চলে গেল রিয়ার সাথে অন্য রুমে। বুঝলাম না আমি রিয়ার সাথে কিভাবে মিশবো না মিশবো সেটা নীলা বলার কে? আর হঠাৎ এভাবেই বা কেন বললো নীলা? দূর, যতই ভাবি ততই ডুবে যাই। জানি না কপালে কি রাখছে আল্লাহ। কিরে শালা, কি ভাবছিস? তুই কখন আসলি এই রুমে? 5 মিনিট তো হবেই। ও, তা বউকে নিয়ে পড়ে থাকবি, না একটু আমাদেরকে সময় দিবি? তোদের আবার কি সময় দিব? দুজনে তো তোকে পেয়ে সেই লেভেলের হ্যাপি। কি বলিস উল্টাপাল্টা? সত্যি কথা বললেই পাগল। আচ্ছা বাদ দে তো। আচ্ছা বাদ দিলাম, এখন বল তো কি ভাবছিলি এতক্ষণ? কবে চাচ্চু ডাক শুনবো? ধুর শালা হারামি। হারামিটা না হয় ঠিক আছে, কিন্তু কোন অ্যাঙ্গেল থেকে শালা বললি? আমার জানা মতে আমার তো কোনো বোন নাই। আসলে তুই একটা শয়তান। শয়তান। এখন কথা বলা বন্ধ করে ঘুমিয়ে পড়েন বস, রাত 10টা বাজে। মাত্র 10টা বাজে আর তুই এখনই ঘুমাতে বলছিস? হুম, এটা শহর না, এটা গ্রাম। এখানে সবাই 8টাতেই ঘুমিয়ে পড়ে, তাই বলছি তুইও ঘুমা, সকালে ঘুরতে যাব। ওকে দোস্ত, গুড নাইট। গুড নাইট। রকি ঘুমায় পড়ল, আমিও চোখ দুটো বন্ধ করে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠলাম, সবাই নাস্তা করার পরে সবাইকে গ্রাম ঘুরতে নিয়ে গেলাম। মাটির রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, আর চারদিকে সবুজ প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছি। একটু শীতও পড়ছে, হালকা ঠান্ডা বাতাসও বয়ে যাচ্ছে কানের পাশ দিয়ে। মেঘ, বলো। কাল আঙ্কেল বলল এখানে নাকি একটা নদী আছে, অনেক সুন্দর দেখতে। হুম, আছে। নিয়ে যাবে না? চলেন। আজ সকাল থেকে রিয়া আমার সাথে কথা বলেনি। ব্যাপার কি? মুখটাও কেমন পেঁচার মতো করে রাখছে। রিয়া। কিছু বলবে? না, তোমার মন খারাপ নাকি? কই না তো। তাহলে মুখটা এমন করে রাখছো কেন? কই কেমন করে রাখছি? আচ্ছা বাদ দাও না মেঘ, ও যখন বলতে যাচ্ছে না তাহলে জোর করার কি আছে? কি হলো রিয়া, তোমার কি এখানে থাকতে সমস্যা হচ্ছে? আরে না, এমনিতেই। এমনিতে কি? কিরে তোরা কি শুরু করলি? ঘুরতে এসে মন খারাপ করা? কি শুরু করছিস? করবে না। সবার তো আর তোর মতো বউ নেই। দেখছিস মেঘ কিভাবে কথা বলাতে হয়? হুম,
দেখলাম, আর দেখছি তো কেমন তুই ঘুরতেছিস। দেখ, আমার ব্যাপারে কোনো কথা বলবি না। আচ্ছা, তুই ভাবিকে নিয়ে রোমান্স কর, সমস্যা নাই। কাল তো চলে যাব, আর এমন রোমান্স করতে পারবি না। মেঘ, হুম, তোমাকে একটা কথা বলার ছিল। বলে ফেলো। এখানে না, চলো নদীর পাড়ে বসি। নদী পেলে কোথায়? ওই যে সামনে দেখা যায়। কি এমন কথা বলবে যে এখানে বলা যাবে না? কি কথা বলবি রে তুই, যা আমাদের সামনে বলতে পারবি না? তোকে বলবো নাকি? আমাকে বলবি কেন? মেঘের কথা মেঘকেই বল, তবে এখানেই বলতে হবে। আমিও রিয়ার সাথে একমত। আহ, কি শুরু করলি তোরা? দোস্ত, এদিকে আয় তো, আমাদের একটু ছবি উঠিয়ে দে না প্লিজ। আচ্ছা, দে ফোনটা। রকির ফোন দিয়ে রকি আর রুবির কয়েকটা ডুয়েট ছবি উঠাই দিলাম। তারপর থেকে শুরু হয়ে গেল ছবি তোলা। নীলা, রিয়া, রকি, রুবি সবাই পিক তোলা দিয়ে ব্যস্ত হয়ে পড়ছে। এটা শহরের ছেলেমেয়েদের বিশেষ গুণ বলতে পারেন। একটু সবুজ প্রকৃতি আর একটু শান্ত নীরব জায়গা বা ভালো কোনো নদীর পাড় পেলেই ছবি তোলা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত, আমি চিন্তা করা নিয়ে ব্যস্ত। মেঘ, হুম, বলো। এদিকে আসো তো, তোমার সাথে কয়টা ছবি উঠাই। আমি রিয়ার কাছে গেলাম, তবে নীলার দিকে একবার তাকাতেই ভয় পেয়ে গেলাম। ইয়া বড় বড় চোখ বের করছে। আমি আর রিয়া কয়েকটা সেলফি নিলাম। এই নীলা, এদিকে একটু আসবি? আমাদের কয়েকটা ছবি উঠাই দে না প্লিজ। এই যা কাম সারছে। অবশ্যই। দে, ফোন দে। এই মেঘ, সামনের দিকে তাকাও। সামনের দিকে তাকাতেই বড় বড় চোখ দেখতে পেলাম। আবার মাথা নিচু করে ফেললাম। কি হলো, মাথা নিচু করলে কেন? আবার মাথা তুললে সামনের দিকে তাকিয়ে বুক ভরা একটা নিঃশ্বাস নিয়ে কয়েকটা ছবি তুললাম। রিয়া, এই নে আমার ফোন। এবার তুই কয়েকটা ছবি উড়ায় দে। রিয়াকে ফোন দিয়ে নীলা আমার সামনে এসে আমার হাত ধরে ফেললো। আমি না পারছি ছাড়াতে, না পারছি কিছু বলতে। কয়েকটা ছবি তোলার পরে আবার নীলা তার দুই হাত আমার কাঁধে দিয়ে বিভিন্নভাবে কয়েকটা ছবি ওঠালো। নীলা, আমি আর ছবি উঠাতে পারছি না। কেন রে? আর কয়েকটা দে না। না, পারবো না রে। রিয়ার চোখে পানি টলমল করছে। আচ্ছা রিয়া, তুমি কি কাঁদছো? না, চোখে কি যেন পড়লো। আমি রিয়ার চোখ দেখতে যাচ্ছিলাম। দাঁড়াও মেঘ, আমি দেখতেছি। আচ্ছা। একটু পরে রকি আর রুবি কই? নীলার কথা শুনে চারদিকে তাকালাম, কিন্তু কোথাও দেখতে পাচ্ছি না। এখানেই তো ছিল, কই গেল আবার? এখানে তো ছবি উঠাইতেছিল ওরা। ওদের নিয়ে আর পারা গেল না। খোঁজ এখন ওদের। আরে তোমাদের খুঁজতে হবে না, তোমরা এখানে দাঁড়াও, আমি ওই দিকটা থেকে একটু দেখে আসি। আমরা এখানে কার কাছে থাকবো, আর ওদের খুঁজতে যেতে হবে। কোনো ফোন দিলেই তো হয়। ও হ্যাঁ, ঠিকই তো, ফোন দিলেই তো হবে। আমি রকিকে কল করতে লাগলাম। কয়েকবার রিং হবার পরে কলটা রিসিভ করলো রকি। এই হারাবি, তুই কি মানুষ? 100% আমি মানুষ। কেন দোস্ত, তোর কি কোনো সন্দেহ আছে আমাকে নিয়ে? ফাইজলামি রাখ, আর এখন বল কই তোরা দুইজন? দোস্ত, আমরা কই আমরা নিজেও জানি না। এটা কেমন কথা? দোস্ত, সত্যি বলছি, তোর গ্রামটা অনেক ভালো প্রেম করার জন্য। বলছি না ফাইজলামি রাখ, আর বল কই তোরা? সত্যি বলছি দোস্ত, আমি কিছুই তো চিনতে পারছি না। চোখ যেদিকে যাচ্ছে বইয়ের হাত ধরে সেদিকে হাঁটতে মন চাচ্ছিল, তাই হাঁটতে হাঁটতে চলে আসছি। তা এখনো হাঁটছিস? না, বসে আছি। তা কই বসে আছিস? সাইটে কে আছে? একটা বড় বট গাছের নিচে আসি, আর সাইডে একটা বড় পুকুর, তার পাশে সর্ষে ক্ষেত। আচ্ছা, ওখানে বসে থাক, আমরা আসতেছি। ওকে দোস্ত, একটু দেরি করেই আসিস। হুম, দেরি করে যাচ্ছি, দাঁড়া। ফোন কেটে দিলাম। কই আছে ওরা এখন? ওই যে দেখছো বড় একটা গাছ, দেখতে পাচ্ছি তো। ওই গাছের নিচেই দুজন বসে আছে। চলো আমরাও যাই। আমরাও চলে আসলাম রকির রোমান্টিক দৃশ্য দেখতে। এই রকি, আমরা চলে এসেছি। এবার এসব দৃশ্য দেখানো বন্ধ কর। রকি একটু শরম পেয়ে গেল। আর রুবির কথা কি বলবো, মেয়েটা তো পুরাই লজ্জায় লাল হয়ে গিয়েছে। আচ্ছা রকি, এবার ওঠ। দোস্ত, বাসায় যেতে হবে, দুপুর হয়ে আসতেছে। চল। সবাই বাসায় চলে আসলাম। গোসল করে সবাই একসাথে দুপুরের খাবারটা খেলাম। আমি, আব্বু, আম্মু, রকি, রুবি, রিয়া, নীলা সবাই একসাথে খেলাম। খাওয়া দাওয়া শেষ করে যে যার রুমে চলে আসলাম। দোস্ত, কাল সকালে টিকিট করলাম। সকালেই যাবি? পরের দিন রেজাল্ট দিবে, মনে আছে তো? ও হ্যাঁ, তাই তো। আচ্ছা, টিকিট কর। রকিও অনলাইনে 5টা টাকার টিকিট করলো। বিকেলে আর ঘুরতে বের হলাম না, এমনিতেই বাসায় সবার সাথে বসে আড্ডা দিয়ে কাটিয়ে দিলাম। পরের দিন সকালে আব্বু আম্মুকে বিদায় দিয়ে ঢাকার উদ্দেশ্যে বন্ধুদের নিয়ে রওনা দিলাম।
আসার পথে আমার মনটা একটু খারাপই ছিল, তাই কেউ আর তেমনটা আড্ডা দিল না। কয়েক ঘন্টা জার্নি করার পর ঢাকায় চলে আসলাম। মেঘ, বলো। আমাকে বাসায় দিয়ে আসবে একটু প্লিজ। একটু দাঁড়াও। এই রকি, তুই রিয়া আর রুবিকে বাসায় নামিয়ে দে। দুজনের বাড়ি তো একই রোডে। আমি নীলাকে দিয়ে আসতেছি। আচ্ছা। রকি রিয়া আর রুবিকে নিয়ে চলে গেল। আমি একটা রিক্সা ধরে নিয়ে আসলাম। ওঠো। নীলা রিক্সায় উঠলো। রিক্সায় ওঠার পরে পড়লাম একটু বিপদে। আমি যত সাইডে সরে বসতেছি, নীলাও ততই চেপে বসতেছিল আমার সাথে। মেঘ, পড়ে যাবে তো। এইদিকে তো অনেক জায়গা আছে। না ঠিক আছে, পড়বো না। এইদিকে সরে বসো, আমার সাইডে। না, এখানেই ঠিক আছি। বলতেছি না এইদিকে আসতে। কি আর করার, নীলার সাথে চেপেই বসলাম। 10 মিনিটের রাস্তা যেন আজ 2 ঘন্টা মনে হচ্ছে আমার কাছে। মামা, রিক্সা দাঁড় করান। কেন মামা? চলে আসছি তো। ও, রিক্সা থেকে নামলাম। আচ্ছা, তুমি তাহলে বাসায় যাও, আমি বাসায় যাই। কি বলো এসব? রাতের খাবার খেয়ে যাবে, এর আগে কোথাও যেতে পারবে না। না, আমি বাসায় গিয়ে খাবো, আপনি যান। তাছাড়া রকি আবার একলা থাকবে তো। আচ্ছা, আব্বুর সাথে দেখা তো করে যাবে নাকি? দেখা করে আবার কি করব? কোনো কথা না, চুপচাপ আসো তো। নীলা আমার হাত ধরে টানতে লাগলো। এই প্রথম কোনো মেয়ে আমার হাত ধরে টানতেছে। আর কিছু না বলে বাড়ির ভিতরে প্রবেশ করলাম। এত তাড়াতাড়ি তোমাদের গ্রাম ঘোরা হয়ে গেল? আঙ্কেল, কালকে রেজাল্ট দিবে, তাই কেউ আর থাকতে চাইছিল না, তাই চলে আসলাম। আব্বু, তোমার বন্ধু মানে আঙ্কেলটা অনেক ভালো। হুম, আমার বন্ধু আগে থেকেই ভালো। আচ্ছা আঙ্কেল, আমি তাহলে আসি। কি বলো এইসব? রাতে ডিনার করে তারপর যাবে? না আঙ্কেল, বাসায় রকি একলা আছে। আমি এত কিছু জানি না। নীলামা, তুই মেঘ বাবাকে নিয়ে ওপরে যা, আমি তোমাদের খাবার রেডি করি। চলো কোথায়? আমার রুমে। না, আমি এখানেই ঠিক আছি। আসতে বলছি না, আসো, না হলে আব্বুকে বলে দিব কিন্তু। কি আর করার, নীলার সাথে নীলার রুমে গেলাম। নীলা ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে ঢুকলো। আর আমি চিন্তা করতে লাগলাম, কত বড় স্বার্থ নিয়ে থাকলে মানুষ এমন কিছু করতে পারে। জানি না সামনে আমার জন্য কি অপেক্ষা করছে। আর কয়েকদিন থেকে রিয়া ব্যবহারটাও কেমন জানি লাগছে। মনে হয় আমাকে রিয়া ভালোবেসে ফেলেছে। না, আমি এসব কি ভাবছি? রিয়া কেন আমাকে ভালোবাসতে যাবে? আই মেঘ, কি ভাবছো? কই কিছু না তো। তাহলে কতক্ষণ থেকে ডাকছি? বুঝতে পারি নাই, সরি। এতে সরি বলার কি আছে? যাও ফ্রেশ হয়ে আসো। নীলা কথাটা বলতে দেরি করলো, কিন্তু আমি নিচে আসতে দেরি করি নাই। আঙ্কেল, আমি নীলা তিনজন একসাথেই ডিনার করলাম। খাওয়া শেষ করে উঠতে যাব, ঠিক তখনই মেঘ, একটু বসো। আঙ্কেল খাওয়া শেষ করে হাত ধোয়ার জন্য উঠে গেল। তোমার ফোনটা একটু দাও তো। কি করবে? দরকার আছে, দাও। আমার ফোনটা নীলার হাতে দিলাম। একটু পরে আমাকে ফোনটা ব্যাক করলো। কি করলে? তোমার নাম্বারটা আমার কাছে ছিল না, তাই নিলাম। আমি টেবিল থেকে উঠে আঙ্কেলকে বলে রকির বাসায় চলে আসলাম। কিরে, এতক্ষণে তোর আসার সময় হলো? আরে দোস্ত, আর বলিস না, আঙ্কেল তো আসতেই দিচ্ছিল না। বুঝছি। যা এখন ফ্রেশ হয়ে আয় তো, তাড়াতাড়ি খেয়ে ঘুমাতে হবে। দোস্ত, আমি নীলাদের বাসায় খেয়ে আসছি তো। ও আচ্ছা, তুই রুমে যা, আমি খেয়ে আসতেছি। আচ্ছা। আমি রুমে এসে বসতেই পকেটে ফোনটা কাঁপতে শুরু করে দিল। ফোনটা পকেট থেকে বের করে হাতে নিয়ে দেখি একটা অচেনা নাম্বার থেকে কল আসছে। ফোনটা রিসিভ করে সালাম দিলাম। ওই পাশ থেকে সালামটা গ্রহণ করার ভয়েস পেলাম মেয়ের কণ্ঠে। কে আপনি? আপনাকে তো ঠিক চিনলাম না। আমি নীলা। ও, কিছু বলবে? হুম, তুমি কি বাসায় ঠিক মতো গিয়েছো? হুম। মেঘ, বলো। কাল একটু কলেজে তাড়াতাড়ি আসবে। কেন? কোনো দরকার আছে বুঝি? হুম, ঠিক আছে, আসবো। 9টার আগে এসো প্লিজ। আচ্ছা। গুড নাইট। গুড নাইট। কল কেটে দিয়ে শুয়ে পড়লাম। একটু পরে রকিও রুমে আসলো। তারপর দুই বন্ধু গল্প করতে করতে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম আমি আর রকি। দোস্ত, কলেজে যাবি নাকি এক্ষুনি? হুম। মাত্র তো 8টা বাজে, রেজাল্ট তো 11টার পরে দিবে। দোস্ত, আমার একটু কাজ আছে, আমি গেলাম, তুই পরে আসিস। নাস্তা করে যা। আমি নিচে গিয়ে নাস্তা করে যাবনি। আচ্ছা, সাবধানে যাস। ওকে দোস্ত। আমি নিচে এসে নাস্তা করে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। রাস্তায় একটা রিক্সাও দেখা যাচ্ছে না। কয়েক মিনিট পরে একটা রিক্সা পেলাম। রিক্সায় উঠে সোজা কলেজ গেটে চলে আসলাম। কলেজের ভিতর প্রবেশ করলাম। ভিতরে তেমন কাউকে দেখা যাচ্ছে না। আজ তাড়াতাড়ি কেউ আসবে নাকি
যে দেখতে পাবো। যাই হোক, ক্যাম্পাসে ঢুকতেই নীলার ফোন পেলাম। কই তুমি? আমি তো ক্যাম্পাসে চলে আসছি। ও, তুমি বটগাছটার নিচে আসবে একটু? বটগাছের নিচে তো চলে আসলাম, কিন্তু নীলার কেন? কোনো প্রাণীর দেখা মিলল না। এটা কেমন ধরনের মজা? এমনিতে রেজাল্ট দিবে আজ, তার উপর লুকোচুরি মজা। একটু রাগ লাগতে শুরু করলো। একটু পরে আবার ফোনটা বেজে উঠলো। পকেট থেকে ফোনটা বের করলাম। নীলা ফোন দিছে, রিসিভ করলাম। তুমি যেখানে দাঁড়িয়ে আছো ঠিক তার বাম পাশে তাকাও। আমি বাম পাশে তাকালাম। কিছু দেখতে পাচ্ছো? একগুচ্ছ গোলাপ আর একটা চিঠি মনে হয়। ওগুলো তোমার জন্য। আমার জন্য? হ্যাঁ, তোমার জন্যই। আচ্ছা, তুমি কই আছো এখন? আছি তোমার আশেপাশেই। আমি চারদিকে তাকিয়ে খুঁজতে লাগলাম। আমাকে না খুঁজে ওগুলো তুলে নাও। ফোন কেটে দিল। কি আর করার, তুলে দেখি আমি চিঠিটা আর ফুলগুলো হাতে নিলাম। আমি চিঠিটা খুলে পড়তে লাগলাম। যতই পড়ছি ততই রাগ বাড়ছে। ও, আপনাদেরও শুনাই কি লেখা আছে। প্রিয় মেঘ, তোমার সামনে দাঁড়িয়ে তোমাকে আমার মনের কথাগুলো বলার মতো সাহস পাচ্ছি না, তাই এই পদক্ষেপ গ্রহণ করেছি। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আমি তোমার বাকি জীবনের সাথী হয়ে হাতে হাত রেখে কাটিয়ে দিতে চাই। প্লিজ না করো না। আর আমি সত্যিই লজ্জিত আগে তোমার সাথে খারাপ ব্যবহার করার জন্য। তুমি পুরনো সব কথা ভুলে গিয়ে আমাকে গ্রহণ করে নাও প্লিজ। আমি তোমাকে অনেক 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 ভালোবাসি মেঘ। তুমি যখন রিয়ার সাথে হেসে হেসে কথা বলো আমার খুব খারাপ লাগে। তাই আমি তোমার সাথে রিয়াকেও সহ্য করতে পারছি না। প্লিজ, তুমি রিয়ার সাথে কথা বলা বন্ধ করে দাও। এসব কথা তোমার সামনে দাঁড়িয়ে বলার সাহস পাচ্ছিলাম না, তাই চিঠিটা লিখলাম। তবে আমি উত্তরটা সবার সামনেই তোমার মুখ থেকে শুনতে চাই। আশা করি আমাকে ফিরিয়ে দিবে না। ইতি নীলা। এখন আপনারাই বলেন, আমি রাগ না করে থাকি কেমন করে? আমি জানতাম নীলা আমাকে অপমান করার জন্য এসব করছে। দেখলেন না, সবার সামনে উত্তর পেতে চাই। তার মানে তো এটার দ্বারাই যে আমি ওকে ভালোবাসি কথাটা বলি, আর ও আমাকে সবার সামনে অপমান করুক। না, এটা যদি নীলা ভেবে থাকে তাহলে সে ভুল ভাবছে। আমার আর অপমান হবার কোনো ইচ্ছে নাই। চিঠিটা পড়ে চিঠিটা পকেটে রেখে দিলাম। গোলাপগুলো ওইখানে কয়েকটা ছোট বাচ্চাদের দিয়ে দিলাম। এসব আমি মাটিতে ফেলে দিলেও পারতাম, কিন্তু দিলাম না, কারণ নীলা আমাকে লুকিয়ে থেকে দেখছে। কিছুক্ষণ পরে এক এক করে কলেজে সবাই আসতে শুরু করলো। আমি বট গাছের নিচেই বসেছিলাম। কয়েক মিনিট পরে নীলা আসলো আর আমার পাশে বসলো। কি চিন্তা করছো মেঘ? কই কিছু না তো। আমার উত্তরটা কিন্তু সবার সামনে নিব। কিসের উত্তর নিবি রে নীলা? আহ, ঠিক সময় হাজির হয়েছে রিয়া। তেমন কিছু না। তুই এত তাড়াতাড়ি আসলি যে? কই তাড়াতাড়ি, 10টা বাজে তো। ও, বললি না তো কিসের উত্তর জানতে চাইছিস মেঘের কাছে? আরে তেমন কিছু না, বাদ দাও। আচ্ছা, তুমি কখন আসছো? একটু আগে আসলাম। রকি আসেনি? না, ও একটু পরে আসবে। ও, আমি রিয়ার সাথে কথা বলছি, তাই দেখে নীলা তো চোখ মুখ লাল করে ফেলছে। তাতে আমার কি? আর জনগণ সবাই বুঝতে পারছে এটা অভিনয়, আমাকে সবার সামনে অপমান করার। কি এত ভাবছো? কই কিছু না তো। কিছু না বললেই হলো, সত্যি করে বলো তো কি নিয়ে ভাবছো এত? আরে তেমন কিছু না, রেজাল্ট নিয়েই একটু চিন্তা হচ্ছে। ধর, তোমার আবার চিন্তা করা লাগবে নাকি? তুমি ফার্স্ট হবে। কি যে বলো না তুমি। হ্যাঁ, আমি সত্যি বলছি। আর এই নীলা, তুই চুপ করে আছিস কেন? আমি আবার কি বলবো? তোরাই তো কথা বলেই যাচ্ছিস, তাই আমি চুপ করে শুনছি। তুইও কিছু বল। কথা বলার কিছু নাই। চল, ওদিকটায় যাই। ওইদিকে যাই কি করবি? একটু পরে রেজাল্ট দিবে। এখানে বসে থাকলে রেজাল্ট জানতে পারবি। ও হ্যাঁ, তাই তো। চলো রেজাল্ট নিয়ে আসি। এই দাঁড়াও, রকি আসছে, ওকে নিয়েই যাই সবাই একসাথে। একটু পরে রকিও চলে আসলো। চারজন মিলে নোটিশ বোর্ডের সামনে যেতেই পিয়ন মামা বলল, রেজাল্ট নিয়ে নাকি স্যার আমাদের ক্লাসরুমে গিয়েছে। আমরা দেরি না করে ক্লাসরুমে চলে আসলাম। স্যারের অনুমতি নিয়ে ক্লাসরুমে ঢুকে পড়লাম। স্যার আমাদের বসতে বলে রেজাল্ট শিট বের করলো। আমি শুধু এই ডিপার্টমেন্টের সেরা 5 জনের রেজাল্ট ঘোষণা করব। 5ম নম্বর স্থানে রয়েছে হাবিব, 4র্থ নম্বরে রয়েছে রিয়া, 3য় নম্বরে রয়েছে নীলা, 2য় নম্বরে রয়েছে রকি। সবাই হাসি খুশি, কিন্তু আমার খুব খারাপ লাগতে শুরু হলো এই ভেবে যে আমি সেরা 5 জনের মধ্যে থাকতে পারলাম না। আর আমাদের কলেজের এই প্রথম সর্বোচ্চ নাম্বার নিয়ে যে প্রথম স্থান দখল করেছে সে হলো মেঘ। আমি নিজের কানকে বিশ্বাস করাতে পারছি না আমি প্রথম হয়েছি। সবাই আমার দিকে হা করে তাকিয়ে আছে। আমি দাঁড়িয়ে স্যারকে ধন্যবাদ জানালাম। এখানে ধন্যবাদ দেওয়ার কিছুই নেই। তুমি তোমার মেধা
জোরে প্রথম হয়েছো এবং স্কলারশিপটা পেয়ে গেলে। আমি তো স্যারের কথা শুনে অনেক খুশি। সবাই আমাকে শুভেচ্ছা জানাতে লাগলো। স্যার রুম থেকে চলে গেল। নীলা সবার সামনে দাঁড়িয়ে সবাইকে উদ্দেশ্য করে বসতে বলে। সবাই বসে পড়ল। নীলা আমাকে সামনে ডাকলো। আমি সামনে গেলাম। রকি, রিয়া আর বাকি সব ক্লাসমেটরাও অবাক হলো। সবার সামনে আমি আমার মনের কথা মেঘকে বলতে পারবো না বলে একটা চিরকুট দিয়েছিলাম মেঘকে। এখন সবার সামনে মেঘকে তার উত্তরটা বলার জন্য অনুরোধ করছি। তুই যেহেতু সবার সামনে বলিসনি তোর মনের কথা, তাহলে মেঘ কি করে বলবে? তুই সবার সামনে বল, মেঘও উত্তর সবার সামনে দিবে। সবাই রকির কথা শুনে চিল্লিয়ে হ্যাঁ বলতে লাগলো। আচ্ছা বলছি, সবাই চুপ করো। সবাই চুপ করে বসে পড়ল। মেঘ, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমার জীবন সাথী হতে চাই। আমি খুবই দুঃখিত। কেন? আমি আর কোনো কথা না বলে চুপচাপ চলে আসতেছিলাম। মেঘ যেও না প্লিজ। প্লিজ মেঘ যেও না, দাঁড়াও। কে শোনে কার কথা? আমারও ইচ্ছে নাই অপমান হবার। আমি চলে আসলাম। ক্যাম্পাসে সেই বট গাছের নিচে এসে বসে পড়লাম। একটু পরে রকি আসলো। কিরে, তুই চলে আসলি কেন? তো কি করতাম? ওখানে দাঁড়িয়ে নীলার অভিনয় দেখতাম। না রে দোষ, এটা অভিনয় নয়। তো কি এটা সত্যি? রে দোষ, নীলা মনে হয় সত্যি তোকে ভালোবেসে ফেলেছে। এসব ফালতু কথা বাদ দে। ফালতু না, ওঠ। কই যাব? নীলার কাছে। আমি যেতে পারবো না, সরি দোস্ত। না, তোকে যেতে হবে। না রে দোস্ত, প্লিজ জোর করিস না। নীলা বসে কাঁদছে। তো আমি কি করবো চে? কি করবি জানি না, তবে তোকে যেতেই হবে। দোস্ত তুই তো জানিস নীলা কত ধনী পরিবারের মেয়ে, আর আমার পরিবার তো দেখে আসলি। এসব কথা বাদ দে, তোকে যেতে বলেছি মানে তোকে যেতেই হবে। কই যাবে মেঘ? তুই কখন আসলি? মাত্র আসলাম। মেঘকে কই যেতে বলছিস? নীলার কাছে। নীলা বাসায় চলে গিয়েছে। ও। হুম। মেঘ, তুমি কি নীলাকে ভালোবাসো? কি হলো, চুপ করে আছো কেন? বলো তুমি, কি নীলাকে ভালোবাসো? আচ্ছা, তোমরা কি এসব বাদে অন্য কথা বলবে, নাকি আমি চলে যাব? আচ্ছা তোরা বস, আমি একটু আসতেছি। বাসায় যাবি? না, বাসায় যাওয়ার সময় তোকে নিয়ে যাব। তোরা একটু বস, আমি আসতেছি। রকি বাইক নিয়ে কোথায় যেন চলে গেল। মেঘ, তোমার সাথে আমার কিছু কথা ছিল। অনেকদিন ধরে ভাবছি বলবো বলবো, কিন্তু বলতে পারি নাই। কি কথা বলবে বলো? আমি তোমাকে ভালোবাসি। মানে? মেঘ, আমার তোমাকে সে আগে থেকেই ভালো লাগতো। এটা হয় না রিয়া। কেন হয় না মেঘ? দেখো, তোমাদের সাথে আমার যায় না। তোমরা কোথায় আর আমি কোথায়? এটা কোনো সমস্যা না, আমি আপুকে বলবো। আমার আপু অনেক ভালো, সে সব মেনে নেবে। না রিয়া, এসব পাগলামি বাদ দাও আর পড়াশোনায় মন দাও। পাগলামি করো না মেঘ, সত্যি আমি তোমাকে অনেক ভালোবাসি। রিয়া প্লিজ এসব বাদ দাও। আর আমরা তো ভালো বন্ধু, তাই না? তাহলে এসবের মানে কি? হ্যাঁ, আমি এত কিছু জানি না, আমি তোমাকে ভালোবাসি। রিয়া পাগলামি করো না। রিয়া আমার হাত ধরলো। আমি অনেক কষ্ট করে হাতটা ছাড়িয়ে নিলাম। এসব কি করছো? আমি তোমাকে ভালোবাসি, আর তোমাকে বিয়ে করব আমি। এটাই আমার শেষ কথা। এটা সম্ভব না রিয়া। কেন সম্ভব না? বললামই তো। ওইটা কোনো সমস্যা না। তুমি কি নীলাকে ভালোবাসো? এখানে এসব কথা কোথা থেকে আসছে? তুমি যদি সত্যি নীলাকে না ভালোবাসো, তাহলে আমাকে গ্রহণ করতে পারছো না কেন? আচ্ছা, এখন বাসায় যাই, আমার কাজ আছে। রকি তোমাকে বাসায় নিয়ে যাবে, তুমি এখানে চুপটি করে বসো। না, আমার কাজ আছে, আমাকে এক্ষুনি যেতে হবে। আমি আর কোনো কথা না বাড়িয়ে উঠে চলে আসতে লাগলাম। পিছনে ফিরে আর তাকাইনি, সোজা বাসায় চলে আসলাম। ফ্রেশ হয়ে শুয়ে ভাবতেছি কি হলো আজ আমার সাথে। নীলা রিয়া দুজনেই আমাকে, না আর ভাবতে পারছি না। হঠাৎ ফোনটা বেজে উঠলো। ফোনের স্ক্রিনে নীলার নাম্বার ভেসে উঠলো। ফোনটা সাইলেন্ট করে বালিশের নিচে রেখে দিলাম। তারপরে কখন যে ঘুমিয়ে পড়ছি বুঝতেই পারি নাই। ঘুম ভাঙলো রকির ডাকে। কিরে, কলেজ থেকে আগেই চলে আসলি কেন? তোকে না বললাম বসে থাকতে? রিয়ার সাথে বসে থাকা আমার পক্ষে সম্ভব হচ্ছিল না, তাই চলে আসলাম। কেন, কি হয়েছে? জানতে চাস? বল। আমি রকিকে সব বললাম। আমি ভাবতেই পারছি না রিয়া এমনটা করবে। এখন বল দোস্ত, রিয়া আমার খুব ভালো বন্ধু, নীলাও আমার বন্ধু। কি করার উচিত আমার? তুই যদি তখন নীলাকে বলতিস তুই ওকে ভালোবাসিস, তাহলে রিয়া হয়তো তোকে ভালোবাসে সেটা আর বলতো না। এখন কি করা উচিত? দাঁড়া, ভাবতে দে। দোস্ত ভাব, ভেবে ভালো একটা উপায় বের কর।
তুই এত ভয় পাচ্ছিস কেন? আর তুই তো কলেজের প্রথম বয়, আরো কত মেয়ে আসবে। ভয় পাচ্ছি কি আর সাথে? তুই তো জানিসই নীলা আমার সাথে কি করছিল। আমি আর কোনো বড় লোকের মেয়ের হাতের পুতুল হতে চাই না দোস্ত। আরে পুতুল হতে হবে না, কিন্তু আমার কাছে বারবার মনে হচ্ছে নীলা তোকে সত্যি অনেক ভালোবাসে। আবার শুরু করলি? আচ্ছা, তোর ফোনটা একটু দে তো। কি করবি? আমার ফোনে টাকা শেষ, রুবিকে একটু কল করতে হবে। আচ্ছা। আমি বালিশের নিচ থেকে ফোনটা বের করে চোখের সামনে নিয়ে আসতেই তো অবাক হয়ে পড়লাম। 100টা মিস কল, 100টা মেসেজ, সবগুলো নীলার নাম্বার থেকে আসছে। আর রিয়াও 6বার কল করছে। দোস্ত, একটু পরে ফোন দিলে হয় না? আচ্ছা, আমি ফ্রেশ হয়ে আসতেছি। আচ্ছা। রকি ওয়াশরুমে গেল আর আমি মেসেজগুলো পড়তে শুরু করলাম। মেসেজগুলো ছিল এরকম: মেঘ প্লিজ একবার ফোনটা রিসিভ করো। মেঘ, আমি আর পারছি না। মেঘ, আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। মেঘ প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি আগে সত্যিই অনেক অহংকারী ছিলাম, কিন্তু বিশ্বাস করো আমি শুধু তোমার জন্য নিজেকে পরিবর্তন করছি। প্লিজ মেঘ, আমাকে ক্ষমা করে দাও। প্লিজ মেঘ, একটাবার ফোন ধরো। মেঘ, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। মেঘ, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না? প্লিজ মেঘ, ফোনটা ধরো। সব মেসেজগুলো এরকম ছিল। রকি আসলো। দে ফোন দে। আমি রকিকে ফোন দিয়ে দিলাম আর ভাবতে লাগলাম, সত্যি কি নীলা নিজেকে পরিবর্তন করছে? না, এটা হতে পারে না। কি ভাবছি আমি? নীলা কেন আমাকে ভালোবাসবে? আচ্ছা, নীলা কি জন্য আমার মতো গরিবের ছেলের সাথে প্রেম করবে? কেনই বা ভালোবাসবে? অবশ্যই কিছু স্বার্থ আছে, তা না হলে আমাকে কেন ভালোবাসতে যাবে? বুঝতেছি না কি করব। কিরে, কি চিন্তা করছিস? কই কিছু না তো। মিথ্যা বলা তো খুব ভালো শিখে গেছিস। কি যে বলিস না। আচ্ছা, এই নে তোর ফোন। আমি একটু বাইরে থেকে আসতেছি, কই যাবি? বইয়ের সাথে দেখা করতে। আচ্ছা যা। রকি চলে গেল। আমি হাতে ফোন দিয়ে ভাবতেছি আমার কি করা উচিত এখন। হাতের মাঝে ফোনটা বেজে উঠল। মনে করছিলাম নীলা ফোন করছে, কিন্তু স্ক্রিনে তাকিয়ে দেখলাম রিয়া কল করছে। হ্যাঁ বলো। কি করছো? বসে আছি, তুমি? আমিও। কিছু ভাবলে? কি ভাববো? ওই যে ওইটা, আরে বলবে তো কোনটা। আমাকে ভালোবাসো কিনা। এটা ভাবার কি দরকার? তাহলে আমাকে ভালোবাসো? দেখো, তোমাকে ভালোবাসা আমার পক্ষে সম্ভব না। কেন সম্ভব না, বলবে প্লিজ। তুমি কি নীলাকে ভালোবাসো? দেখো রিয়া, তোমরা দুজনেই অনেক বড়লোক ঘরের মেয়ে। তোমাদের সাথে আমার কিছুতেই কোনোভাবেই যায় না। আমার পক্ষে ভালোবাসা সম্ভব না। সরি। দেখো মেঘ, ভালোবাসা ধনী গরিব মানে না। ভালোবাসার জন্য লাগে সুন্দর একটা মন, আর সেই সুন্দর মনটা তোমার মাঝে দেখেছি, তাই ভালো না বেসে থাকতে পারি নাই। আমাকে ভালোবাসতে তোমাকে জোর করছি না, কারণ আমি জানি ভালোবাসা কোনোদিন জোর করে পাওয়া যায় না মেঘ। রিয়া হয়তো রাগে কিংবা অভিমানে ফোনটা কেটে দিল। বুঝতেছি না কি করব আমি। একদিকে নীলা, অন্যদিকে রিয়া, কোন দিকে যাব আমি? পরের দিন সকালে আমি আর রকি কলেজে চলে আসলাম। কলেজে এসেই কেন জানি না আমার চোখ জোড়া কাকে যেন খুঁজতে লাগলো। হঠাৎ চোখ জোড়া থেমে গেল বটগাছের নিচে বসে থাকা নীলাকে দেখে। চেহারা কেমন করে ফেলছে একদিনেই, চোখগুলো কেমন ফুলে আছে। তাহলে কি সত্যি নীলা নিজেকে পরিবর্তন করছে? আচ্ছা, পরিবর্তন করলেই আমি কি করে নীলাকে ভালোবাসবো? নীলা তো অনেক ধনী, আর তার চেয়ে বড় কথা, নীলার বাবা আমাকে অনেক স্নেহ করে, বিশ্বাস করে, নিজের ছেলের মতো দেখে। আঙ্কেল যদি এসব জানতে পারে তাহলে অনেক কষ্ট পাবে। না, আমি আর ভাবতে পারছি না। এই মেঘ, ক্লাসে যাবে না? ও হ্যাঁ, যাবো তো। তাহলে এখানে দাঁড়িয়ে কি ভাবছো? কই কিছু না তো। রিয়া আমার হাত ধরে টানতে টানতে ক্লাসের দিকে নিয়ে যাচ্ছিল। নীলা হয়তো ভাবছিল আমি তার কাছে যাব, তাই নীলাও আমার দিকে মায়াবী চাহনিতে তাকিয়েছিল। যখন রিয়া আমার হাতটা ধরে টানতে লাগলো, নীলা নিমিষেই মাথাটা নিচু করে ফেললো। হয়তো এখনো বসে কান্না করছে। ক্লাসে এসে বসে পড়লাম পিছনের একটা সিটে। একটু পরে নীলাও আসলো ক্লাসরুমে। নীলাকে দেখে বোঝা যাচ্ছে কান্না করে আসলো মাত্র। চোখগুলো কেমন লাল হয়ে ফুলে আছে, আর এখনো চোখের ভিতর জল টলমল করছে। না, এভাবে চলতে দেওয়া যাবে না। নীলার সাথে আমাকে কথা বলতে হবে। এইভাবে চলতে থাকলে হয়তো খারাপ কিছু ঘটে যাবে। এইভাবে চলতে দেওয়া যাবে না। নীলাকে বোঝাতে হবে ভালো করে। নীলার দিকে একবার তাকিয়ে চোখ নামিয়ে নিলাম। স্যার চলে আসলো ক্লাসে। ক্লাস শুরু হয়ে গেল। পড়ায় মন বসাতে পারছি না, শুধু আজে বাজে চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে। কি করব কিছুই তো বুঝতে পারছি না। না, যে করেই হোক নীলাকে বোঝাতে হবে এসব পাগলামি যেন বাদ দেয়। এসব ভাবতে ভাবতে কখন যে ক্লাস শেষ করে স্যার চলে গিয়েছে বুঝতেই পারি নাই। কিরে, এভাবে বসে থাকবি না বাইরে বের হবি? ক্লাস শেষ। তুই কই পড়ে আছিস? স্যার আরো কয়েক মিনিট আগেই চলে গিয়েছে।
আর তুই ক্লাসে কথা বলছিস? ও হ্যাঁ চল। আমি রকির সাথে ক্যাম্পাসে এসে বসলাম। কেন জানি না নীলা রিয়া আমাদের সাথে বসলো না। দুজন দুই দিক থেকে আমাদের থেকে একটু দূরেই গিয়ে বসলো। এখন ভাবছি নীলার কাছে এখন যাব নাকি পরে। এখন গেলে হয়তো অনেকেই অনেক কিছু ভাবতে পারে। না পরেই না হয় নীলার সাথে একলা কথা বলবো। আচ্ছা রকি, বাসায় যাবি এখন? না দোস্ত, দেরি হবে। তাহলে তুই থাক, আমি গেলাম, আমার ভালো লাগছে না। তুই ঠিক আছিস তো? আরে হ্যাঁ ঠিক আছি, তেমন কোনো ব্যাপার না। আচ্ছা, বাইক নিয়ে যা, আমার যেতে একটু লেট হবে। আচ্ছা দে চাবিটা। আমি রকির কাছ থেকে বাইকের চাবিটা নিয়ে বাইক নিয়ে ক্যাম্পাসের বাইরে একটা পার্কে এসে নীলাকে কল করলাম। কয়েকবার রিং হয়ে কেটে গেল। কি হলো, ফোন ধরতেছে না কেন? একটু পরে আমার ফোনই বেজে উঠলো। স্ক্রিনে ভেসে উঠলো নীলার নাম্বার। আমি ফোনটা রিসিভ করলাম। হুম, বলো। তোমার কি এখন একটু সময় হবে? হুম, আমার তো আছেই, অন্য কারো হয়তো নেই। এসব কথা এখন একটু বাদ দাও। আচ্ছা। সিটি পার্কে একটু আসতে পারবে এখন? আচ্ছা, আসতেছি। নীলার হাসি মুখে ফোন কাটলো। হয়তো অন্য কিছু ভাবছে। নীলার জন্য সিটি পার্কে বসে অপেক্ষা করছি। জানি না আমি বোঝাতে পারবো কিনা। আল্লাহ আমাকে বুক ভরা সাহসের ধৈর্য দাও, যাতে নীলার সামনে দাঁড়িয়ে নীলাকে বোঝাতে পারি। এসব ভাবতেছিলাম, ঠিক তখনই আমার হাতে থাকা ফোনটা বেজে উঠলো। স্ক্রিনে ভেসে উঠলো রিয়ার নাম্বার। কি করব, ধরবো না কেটে দিব? ভাবতে ভাবতেই রিংটা বাজা বন্ধ হয়ে গেল। একটু পরে আবার বেজে উঠলো ফোনটা। এবার রিসিভ করলাম। মেঘ, কোথায় আছো? আমি তো বাসায় চলে যাচ্ছি। আর তোমার কি হয়েছে, এত হাবাচ্ছ কেন? রকি অ্যাক্সিডেন্ট করেছে। কি বলো এসব? কোথায় আছো এখন? কলেজ গেটের সামনে হয়েছে। আমি রকিকে নিয়ে সিটি হাসপাতালে আছি, তুমি প্লিজ তাড়াতাড়ি চলে আসো। আমি আর কিছু না ভেবে বাইকটা নিয়ে সিটি হাসপাতালে চলে আসলাম। বাইকটা রেখে দৌড়ে ভিতরে ঢুকলাম। ভিতরে ঢুকতেই রিয়াকে দেখতে পেলাম। রিয়া? মেঘ, তুমি আসছো? হুম। রকি কই? এত উত্তেজিত হয়েও না, রকি ইমার্জেন্সিতে নিয়েছি। এখানে একটু শান্ত হয়ে বসো। কি করে শান্ত হব বলতে পারো? রকির আব্বু আম্মু তারা তো কেউ দেশে নাই। ও হ্যাঁ, তাহলে তাদেরকে ফোন করে রকি অ্যাক্সিডেন্টের কথা বলো। কি পাগলের মতো কথা বলছো? এখন বলে তারা অনেক চিন্তা করবে। পরে যদি খারাপ কিছু হয়ে যায়। এসব কথা মুখে নিয়ে আসবে না। আমি থাকতে রকির কিছুই হতে দিব না। আচ্ছা কি করে হলো? ও কলেজ থেকে বের হয়ে রাস্তা পার হচ্ছিল, ঠিক তখনই একটা ট্রাক এসে ধাক্কা দেয় আর রকি রাস্তার অন্য পাশে গিয়ে পড়ে যায়। মাথায় অনেক চোট লাগছে, অনেক ব্লিডিং হচ্ছিল, তাই আমি কয়েকজনের সাহায্য নিয়ে একটি সিএনজিতে করে হাসপাতালে নিয়ে আসলাম। তুমি আমাকে আগে কল দিলে না কেন? অনেকবার ফোন দেওয়ার চেষ্টা করছি কিন্তু যায়নি। ও, আসলে আমার ফোনটার একটু সমস্যা হয়েছে। আর আমার রকিকে একা রেখে আসা উচিত হয়নি। একটু পরে ডাক্তার বের হলো। ডাক্তার, আমার বন্ধুর কি অবস্থা এখন? প্রচুর পরিমাণ রক্ত ঝরছে আর মাথার ক্ষতটাও অনেক গভীর। যত তাড়াতাড়ি পারেন ও পজিটিভ রক্ত 5 ব্যাগ রেডি করেন। রক্ত না দিতে পারলে অনেক খারাপ কিছু হতে পারে। ও পজিটিভ? হ্যাঁ। তাহলে আমার থেকে নেন, তবু আমার বন্ধুর কিছু হতে দিয়েন না প্লিজ। সর্বোচ্চ হলো আপনার কাছ থেকে 2 ব্যাগ রক্ত নিতে পারবো, এর বেশি না। এর বেশি নিলে আপনার সমস্যা হতে পারে। না ডাক্তার, আমার কিছুই হবে না। প্লিজ প্লিজ আমার থেকে রক্ত নেন। দেখেন, আমরা একটা পিরানকে বাঁচাতে গিয়ে আরেকটা পিরানকে হুমকির মুখে ফেলতে পারবো না। সরি। আমি আর দেরি না করে ডাক্তারের পা জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম। প্লিজ ডাক্তার, আমার গায়ের সব রক্ত লাগলেও নেন, তাতে আমার কোনো সমস্যা নাই। তবুও আমার বন্ধুকে বাঁচান। অনেক রিকোয়েস্ট করার পর ডাক্তার রাজি হলো রক্ত দিতে। মেঘ, তুমি এটা করতে পারো না। রিয়া প্লিজ, এখন তুমি আর কিছু বলো না। না মেঘ, এমনটা পাগলামি করো না, আমি রক্তের ব্যবস্থা করছি প্লিজ। তবু এত কঠিন সিদ্ধান্তটা নিও না। রক্ত জোগাড় করলে তখন না হয় আমার শরীরে নিয়ে নিব। তবু প্লিজ এখন কোনো কথা বলো না। অনেক কষ্টে রিকোয়েস্ট করার পর ডাক্তার রাজি হয়েছে। না মেঘ, আমি এটা হতে দিতে পারবো না। রিয়া প্লিজ চুপ করো। ডাক্তার শুনে ফেললে আর হয়তো রক্তই নিবে না। দেখো মেঘ, 5 ব্যাগ রক্ত একসাথে একটা মানুষ কাউকে দিতে পারে না, তোমার সমস্যা হবে। ব্যাস রিয়া, অনেক বলে ফেলছো। আমি আমার রক্ত আমার বন্ধুকে দিচ্ছি। আর শুধু 5 ব্যাগটা, আমার জীবনটা দিতে হলেও দিব। তবুও রকির কিছু হতে দিব না। কেননা এই শহরে আমি যখন একা হয়ে পড়ছিলাম, ঠিক তখনই এই রকি আমার পাশে দাঁড়িয়েছিল। আজ রকির জন্য আমি এই শহরে থাকতে পারছি, তোমাদের সাথে তাল মিলিয়ে চলতে পারছি। বুঝতে পারছো তো এবার? রিয়া কিছু না বলে দাঁড়ায় থাকা থেকে বসে কাঁদতে লাগলো। একটু পরে একটা নার্স এসে আমাকে একটা কেবিনে নিয়ে শুয়ে পড়তে বলল। আমি শুয়ে পড়লাম। এইদিকে আমার পকেটে থাকা ফোনটা সেই থেকে কাঁপতেছিল, একটু পর পর কাঁপতেছিল।
এখন হঠাৎ করে কাঁপা বন্ধ হয়ে পড়ল। হয়তো মোবাইল বন্ধ হয়ে গেল, হয়তো নীলাই কল করছিল এতক্ষণ। আপনি কি কিছু ভাবছেন? না, আপনি আপনার কাজ শুরু করে দেন। আর একটু ভেবে দেখলেন না? আমার কাছে আমার বন্ধুই বড়। বুঝতে পারছি। একটু পরে রক্ত দেওয়ার কার্যক্রম শুরু হয়ে গেল। 2 ব্যাগ রক্ত দেওয়ার পরে আমার কেমন জানি লাগতে শুরু করলো। চোখগুলো ঝাপসা হয়ে আসতেছে, মাথা ঘুরাইতেছিল, শরীরটা আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাচ্ছিল। 4 ব্যাগ রক্ত দেওয়ার পরে 5 নাম্বার ব্যাগে রক্ত দেওয়ার সময় আমি আর নিজেকে সামলে রাখতে পারছি না। শরীরের প্রতিটা অংশ জ্বালা করা শুরু করে দিল। অনেক কষ্ট করে, অনেক যন্ত্রণা সহ্য করে 4 ব্যাগ রক্ত দিলাম। আপনি এখন শুয়ে থাকুন, ওঠার চেষ্টা করবেন না। আপনার শরীর অনেক দুর্বল হয়ে গিয়েছে, আপনি চাইলে দাঁড়াতে পারবেন না, তাই শুয়ে থাকেন। নার্স চলে গেল, সাথে সাথে রিয়া আসলো আমার কেবিনে। মেঘ, তুমি ঠিক আছো? হ্যাঁ, আমি ঠিক আছি। ডাক্তার কি রকিকে রক্ত দিচ্ছে? হ্যাঁ, রক্ত নিয়ে ডাক্তার রকির কেবিনে গেল। আমি আমার হাতটা নড়াতেও পারতেছি না, এতটাই নিস্তেজ হয়ে পড়ছি আমি। না, আমার এই অবস্থা রিয়াকে বুঝতে দেওয়া যাবে না। হঠাৎ রিয়ার ফোনটা বেজে উঠল। রিয়া ফোনটা নিয়ে বের হয়ে গেল। আমার খুব পানির পিপাসা পাচ্ছিল, তাই নিজেই শুয়ে থাকা থেকে অনেক কষ্ট করে দাঁড়ানোর চেষ্টা করতে লাগলাম। দাঁড়িয়ে সামনে কয়েক পা বাড়াতেই আমার মাথাটা চক্র মারলো, কেমন জানি পৃথিবীটা ঘুরতে লাগলো। তারপরে আমি আর সামনেও যেতে পারছি না, পিছনেও আসতে পারছি না। এইভাবেই কয়েক মিনিট দাঁড়িয়েছিলাম, ঠিক বলতে পারবো না। আবার সামনে এক পা বাড়িয়ে পানির বোতলটা হাতে নিতে যাব, ঠিক তখনই নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না, মাটিতে লুটিয়ে পড়লাম। পড়লো আমার নিস্তেজ হওয়া দেহটা, আমার হাতের সাথে বোতলটাও। টাচ লাগাতে বোতলটাও ফ্লোরে পড়ে গেল। তারপরে আর কিছু বলতে পারবো না, আমি জ্ঞান হারিয়ে ফেলি। যখন জ্ঞান ফিরে পেলাম, চোখ খুলে তাকাতেই অবাক হয়ে পড়লাম। অবাক হওয়ারই কথা, কারণ আমার সামনে দাঁড়িয়েছিল, আমার সাইটে নীলা বসে কাঁদতেছিল। নীলাকে দেখে অনেকটাই অবাক হয়ে পড়লাম। নীলা, তুমি এখানে? চুপ, একদম চুপ। আমি নীলাকে এখনকার কথা বলছি, তাই আসছে। ও, আর নীলা যদি তোমায় রক্ত না দিত, তাহলে কি হয়ে যেত আজ? থাক, এসব কথা বাদ দে রিয়া। আর তোমাকে যে এতবার ফোন দিলাম, ফোনটা রিসিভ করতে পারলে না? আসলে রকির অ্যাক্সিডেন্টের কথা শুনে সবকিছু কেমন জানি লাগছিল। কোনো কিছুই মাথায় আসতেছিল না, শুধু মনে আসছে রকিকে আমাকে যে করেই হোক বাঁচাতে হবে। হুম, সেটা বোঝাই যাচ্ছে। বন্ধুর জন্য জীবনটা বাজি রাখছিলে তো। রিয়া যদি না বলতো তাহলে আজ কি হতো? কপালে যা ছিল তাই হতো। আচ্ছা, এখন রকি কেমন আছে? রকি ভালো আছে, আর এখন ঘুমাচ্ছে। ও, রিয়া, তুই তো সেই সকাল থেকে এখানে আছিস, সন্ধ্যা হয়ে গেছে, তুই বাসায় যা। না, তুই একলা কি করে থাকবি? আমিও থাকি না। আরে, আমি একলা না, আব্বু আসবে। ও, রিয়া নীলা দুজনেই বের হয়ে গেল। একটু পরে নীলা একলা আমার রুমে ঢুকলো। এখন কেমন লাগছে? একটু ভালো। আচ্ছা, রিয়া কি চলে গিয়েছে? অনেক কষ্টে অনেক সত্যি মিথ্যা কথা বলে বাসায় পাঠালাম। আচ্ছা, তুমি এখন পাগলামি কেন করলে? এটা পাগলামো না। পাগলামো না তো কি? তুমি জানতে না 2 ব্যাগের বেশি রক্ত দেওয়া ভালো না? আগে জানতাম না, তবে দেয়ার আগে ডাক্তার বলেছিল। তারপরও কেন এত বড় ঝুঁকি নিলে? এক কথা বারবার বলতে ভালো লাগে না। আমার কথা শুনে নীলার চেহারা নিমিষেই মলিন হয়ে পড়ল। রকি কি এখন ঘুমাচ্ছে? হুম, সকালের আগে ঘুম ভাঙবে না। কেন? ঘুমের ইঞ্জেকশন দিছে তাই। ও, কি যেন বলতে চেয়েছিলে আমায় এখন? কি সেটা বলবে? যেটা বলতে চেয়েছিলাম তা হলো, দেখো নীলা, আমার পক্ষে তোমার সাথে সম্পর্ক করা সম্ভব না। কেন মেঘ, তুমি এমনটা করছো? কি দোষ আমার, বলবে প্লিজ? আমি আগে যা করেছি তার জন্য আর কতবার মাফ চাইবো বলো? কি করতে হবে আমায় বলো? কি করলে তোমাকে পাবো? কি করলে তুমি আমাকে গ্রহণ করবে বলো মেঘ? দেখো নীলা, কান্না করো না প্লিজ। আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনো। হ্যাঁ বলো, আজ সব কথাই শুনবো তোমার। তুমি তো জানোই আঙ্কেল আমাকে কতটা ভালোবাসে, কতটা বিশ্বাস করে। আমি কি করে তার মনে আঘাত দিব? কি করে আঙ্কেলের বিশ্বাস ভাঙবো? আমাকে ভালোবাসলে আব্বু কেন কষ্ট পাবে? তোমরা কত ধনী আর আমরা কত গরিব, তা তো নিজের চোখেই দেখে আসছেন। নতুন করে কি আর বলবো? আঙ্কেল আর একমাত্র মেয়েকে আমার মতো গরিবের হাতে কখনোই তুলে দিবে না। আমি আব্বুর সাথে কথা বলবো। না প্লিজ, এমনটা করো না। আমরা বন্ধু আছি, এইভাবে সারা জীবন বন্ধু হয়ে থাকি। তুমি এখন আঙ্কেলকে বললে আঙ্কেল আমাকে ভুল বুঝতে শুরু করবে। আমি চাই না আমার সাথে আবার এমনটা হোক। এটাই কি তোমার শেষ কথা? হুম। তুমি আমাকে গ্রহণ করবে না? না, সরি, আমার পক্ষে সম্ভব না। শেষবারের মতো বলতেছি,
আমি কি করতে পারি তার সম্পর্কে খুব ভালোভাবে ধারণা আছে তোমার। সরি। ওকে। নীলা চলে গেল। দেখছেন, আমি আগে থেকে জানতাম এটা নীলার অভিনয়। যদি সত্যি ভালোবাসতো তাহলে ভয় দেখাতো না, এইভাবে চলে যেত না। আমি বেড থেকে উঠে দাঁড়ানোর চেষ্টা করতে করতে এক পর্যায়ে দাঁড়াতে পারলাম। একটু পরে ধীরে ধীরে হাঁটতেও শুরু করলাম। নীলা বাইরে বসে কাঁদতেছে। এখানে বসে কাঁদছো কেন? আরে, তুমি বাইরে আসলে কেন? ডাক্তার তোমাকে আজ উঠতে বারণ করেছে। বাইরে আসলে কেন? আরে না, আমি ঠিক আছি। তুমি এখানে বসে কাঁদছো কেন? কাঁদতে ইচ্ছে হয়েছে তাই কাঁদছি। আমাকে একটু ধরে রকির রুমে নিয়ে যাবে? আমার দিকে কেমন এক দৃষ্টিতে তাকিয়ে আমার কাছে এসে আমাকে ধরে রকির রুমে নিয়ে গেল। আচ্ছা, তুমি থাকো এখানে, আমি বাইরে থেকে খাবার নিয়ে আসতেছি। রাত তো অনেক হলো। না না, খাবার নিয়ে আসতে হবে না, তুমি বাসায় যাও। কি বললা? আমি বাসায় যাব তাই না? তোমাদের দুজনকে এভাবে ফেলে রেখে আমি চলে যাব? হ্যাঁ, চুপটি করে এখানে বসো, আমি খাবার নিয়ে আসতেছি। আমি আর নীলাকে বাসায় যাওয়ার জন্য জোর করলাম না, কেননা আমি নিজেই ঠিক নাই কি করে আরেকজনের খেয়াল রাখবো। তাই নীলাকে আর জোর করলাম না। নীলা বাইরে চলে গেল খাবার নিতে। আমি রকির পাশে বসে আছি। তখন মনে পড়লো আমার ফোনের কথা। পকেট থেকে ফোনটা বের করলাম। আহারে বেচারি, ফোন রে চার্জ না থাকায় বন্ধ হয়ে পড়েছে। কি করব? ফোনে চার্জ দিব কি করে? থাক, কালকে বাসায় গিয়ে না হয় ফোনে চার্জ দিব। এখন তো কোনো দরকার নাই ফোনের। কয়েক মিনিট পরে নীলা খাবার নিয়ে চলে আসতো। আসো, হাত মুখটা ধুয়ে নিয়ে আসি। আমি একলাই যেতে পারবো। হুম, যেতে পারবো। যে ধপাস করে পড়ে থাকবে তখন আবার। না, আমি পরবো না। বেশি কথা বলবে না। নীলা আমার কাছে এসে আমাকে আগের মতো ধরে ওয়াশরুমে নিয়ে গেল। আমি নিজেই হাত মুখে পানি দিলাম। এটাও অবশ্য নীলাই করে দিতে চেয়েছিল। ফ্রেশ হয়ে নীলার সাহায্য নিয়ে রুমে এসে ডিনারটা সেরে নিলাম নীলার সাথে। না, নীলার ব্যবহারে কেমন জানি দুর্বল হয়ে যাচ্ছি। কেমন জানি মায়া জমতে শুরু করছে। না, এভাবে চলতে থাকলে তো নিজেকে কন্ট্রোল করতে পারবো না। এইভাবে চলতে দেওয়া যাবে না। পরের দিন খুব সকালে ঘুম ভাঙলো আমার। নীলা আমার পাশে একটা চেয়ারে বসে ঘুমাচ্ছিল। খুব মায়াবী লাগতেছিল নীলাকে। জানালা দিয়ে হালকা বাতাস আসতেছিল। বাতাসে চুলগুলো এলোমেলো ভাবে উঠতেছিল। সব মিলিয়ে অনেক সুন্দর লাগতেছে। মনে চাইতেছে চুলগুলো ঠিক করে দেই নিজ হাতে। আমি এক দৃষ্টিতে নীলার দিকে তাকিয়েছিলাম। কিরে, তা এমন করে কি দেখতেছিস? কই, কিছু না তো। দোস্ত, তোর জ্ঞান ফিরছে কখন? অনেক আগেই ফিরেছে, তা বলে দিচ্ছিস না কেন? কি বলবো? এই যে নীলাকে তুই ভালোবাসিস। ভালোবাসি তোকে কে বললো? তোর চোখ। আচ্ছা, এসব কথা বাদ দে। আর এখন বল তো, তোর এখন কেমন লাগছে? দোস্ত, ভালো। আমাকে এখানে নিয়ে আসছিল কে? রিয়া নিয়ে আসছিল দোস্ত। রুবি আসছিল? না, রুবিকে তোর অবস্থার কথা তো বলা হয়নি। আমার ফোনটা কই? মনে হয় রিয়ার কাছে আছে। ও। আমাদের কথায় নীলার ঘুম ভেঙে গেল। আরে রকি, তোর জ্ঞান ফিরলো কখন? অনেক আগে। এখন কেমন লাগছে? একটু ভালো। এভাবে একটু একটু কথা বলতে বলতেই বেলা উঠে গেল। এরই মাঝে ডাক্তার এসে রকিকে একবার দেখেও গেল। দোস্ত, তোর চোখ মুখ এত শুকনো লাগছে কেন? কই, আমি তো ঠিকই আছি। না, আমার চোখকে তুই হাজার চেষ্টা করলেও ফাঁকি দিতে পারবি না। আসলে আসলে আমি বলছি। আরে রিয়া, তুই কখন আসলি? মাত্র আসলাম। তা বলতো কি হয়েছে? তুই যখন অ্যাক্সিডেন্ট করেছিলি তখন তুই জ্ঞান হারিয়ে ফেলিস। তোকে আমি কয়েকজনের সাহায্য নিয়ে হাসপাতালে নিয়ে আসি। তোর অনেক রক্তক্ষরণ হয়েছিল, বলতে গেলে রক্ত শূন্য হয়ে পড়েছিলি। তো জরুরি ভিত্তিতে কয়েক ব্যাগ রক্ত লাগতো। তোর আর মেঘের রক্তের গ্রুপ একই হয়। মেঘ শরীরের সব রক্ত দিয়েছিল। তারপরে মেঘ নিজেই জ্ঞান হারিয়ে ফেলে। তারপরে নীলা আবার মেঘকে রক্ত দেয়। এই হলো কাহিনী। রকি কাঁদতে শুরু করে দিল। এই পাগল, কাঁদছিস কেন? তুই তোর জীবন বাজি রেখে আমাকে রক্ত দিলি। এমন তো নিজের মানুষরাও করতো না রে। আমি কি? তারপর হ্যাঁ, আমি তোর বন্ধু। আর বন্ধুর ধর্মই হলো আরেক বন্ধুর সব সময় পাশে থাকা। আচ্ছা রিয়া, আমার ফোন তোর কাছে আছে না? হুম, এই নে। রুবি সকালে ফোন করেছিল। আমি তোর অবস্থার কথা বলে দিয়েছি। কিছুক্ষণের মধ্যে চলে আসবে। নীলা বাইরে থেকে খাবার নিয়ে চলে আসলো। তুই কখন আসলি? একটু আগে। ও। সবাই মিলে নাস্তা করলাম ওইখানেই। একটু পরে রুবিও চলে আসলো। দোস্ত, তোরা তো অনেক করলি, এখন একটু তোরা বাসায় গিয়ে রেস্ট নে।
এখন বউকে পেয়ে আমাদের পর করা হচ্ছে, তাই না? রিয়া আর নীলা, তোমরা দুজন বাসায় চলে যাও, আমি রকির কাছে আছি। না ভাইয়া, আপনাকেও অনেক ক্লান্ত দেখাচ্ছে, আপনি রেস্ট নেন, আমি রকির সাথে আছি। দোস্ত, রুবি ঠিক বলেছে, তোরা সবাই যা। কিন্তু কোনো কিন্তু না। আমি, রিয়া, নীলা সবাই চলে আসলাম। মেঘ, তুমি বাসায় যাও, আমি একটু কলেজে যাব। আচ্ছা। রিয়া চলে গেল। মেঘ, আমাকে একটু বাসায় নামিয়ে দিবে? আচ্ছা, তুমি বাইরে গিয়ে বসো, আমি একটু ডাক্তারের সাথে দেখা করে আসতেছি। কেন? এখন আবার দেখা করবে কেন? আসলে রকিকে তো এখন ছাড়বে না, তাই রিকোয়েস্ট করে যদি ছাড়িয়ে নিতে পারতাম তাহলে ভালো হতো। হসপিটালের পরিবেশ তো ভালো না। হুম, ঠিক বলছো। তোমাকে কথা বলতে হবে না, চলো। আব্বুকে বললেই সব ম্যানেজ করে নিবে। আব্বুর সাথে এখানকার ডাক্তারের খুব ভালো সম্পর্ক আছে। তাহলে একটু মনে করে আঙ্কেলকে বলো। হ্যাঁ। হুম। তারপরে আমি বাইকে উঠে বাইকটা স্টার্ট করলাম। নীলা আমার পিছনে বসলো। বসার সাথে সাথে ঝাপটিয়ে জড়িয়ে ধরলো। মনে হয় আমি তার বর। এই প্রথম কোনো মেয়ে আমাকে জড়িয়ে ধরলো। বুঝতেই তো পারছেন আমার কি অবস্থা। নীলাকে নীলার বাসায় নামিয়ে দিয়ে আমি বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে একটু শুয়ে পড়লাম। শরীরটা এখনো কেমন জানি দুর্বল দুর্বল মনে হচ্ছিল। আর ফোনটাও চার্জে লাগিয়ে দিয়ে অন করে রাখলাম। একটু পরে আমার ফোনটা বেজে উঠল। ফোনটা হাতে নিয়ে স্ক্রিনে দেখলাম নীলার নাম্বার। ফোন রিসিভ করলাম। কি করছো? শুয়ে আছি। যেটা বলার জন্য ফোন দিলাম, বিকেলে রকিকে বাসায় নিয়ে আসতে পারবে। আব্বু ডাক্তারকে বলে দিয়েছে। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, এখন তুমি রেস্ট নাও, বিকেলে আমি তোমাকে ফোন দিব। আচ্ছা। আল্লাহ, আমি কি করতে চাচ্ছি আর কি হচ্ছে আমার সাথে? যতই নীলাকে দূরে সরিয়ে দিতে চাচ্ছি ততই নীলা আমার কাছে আসতেছে। আল্লাহ, আপনি বলে দেন এখন আমি কি করব? নীলার সাথে আমার কোনোভাবেই যায় না। ধুর, আমি আর ভাবতে পারছি না। এসব মনে মনে ভাবতে ভাবতেই কখন যে ঘুমিয়ে পড়ছিলাম টেরই পাইনি। ঘুম ভাঙলো নীলার ফোন পেয়ে। ঘুম ঘুম চোখে ফোনটা হাতে নিয়ে দেখি নীলা ফোন করছে। আমি ফোন রিসিভ করলাম। হ্যালো মেঘ, হুম। ঘুমাচ্ছ তুমি? হুম। তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নাও। রকি কি নিতে যাবে না? হুম, যাবো তো। কিন্তু তুমিও যাবা নাকি আবার? হুম। কেন, তুমি একাই যাবে নাকি? হুম, একাই তো পারবো। তুমি কি পারবে আমার তা ভালো করেই জানা আছে। এখন উঠে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও, আমি গাড়ি নিয়ে আসতেছি তোমার বাসায়। তুমি রেডি হয়ে থেকো। নীলা ফোন কেটে দিল। আমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রেডি হতে লাগলাম। তখন আবার ফোনটা বেজে উঠল। হাতে নিয়ে দেখি রিয়া কল করছে। আল্লাহ বাঁচাও! ফোনটা রিসিভ করলাম। হ্যালো, রিয়া বলো। তুমি কি ফ্রি আছো? কেন? আপু তোমার সাথে দেখা করতে চাচ্ছে, কেন? তোমার আর আমার বিয়ের কথা বলার জন্য। মানে? আমি আপুকে তোমার কথা বলেছি, আপু আমাদের বিয়েতে মত দিয়েছে। প্লিজ, তুমি এখন আর না করো না। রিয়া, তুমি কি পাগল হয়েছো নাকি? হ্যাঁ, আমি তোমাকে পাওয়ার জন্য পাগল হয়েছি। আচ্ছা, আমি এখন রকিকে নিতে যাব, এসে তোমার সাথে কথা বলছি। আচ্ছা। আমি ফোন কেটে দিতেই আবার ফোনটা বেজে উঠল। দেখি নীলা আবার কল করছে। আমি ফোন রিসিভ করলাম। কই তুমি? বাসায়। আমি তোমার বাসার নিচে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছি, তাড়াতাড়ি আসো। তুমি যাও, আমি সিএনজি করে চলে যাব। আমি যা বলছি তাই করো, তাড়াতাড়ি নিচে আসো। নীলা ফোন কেটে দিল। আল্লাহ, এখন কি করব? দুজন দুই দিক থেকে এমনভাবে চাপ দিলে মাঝখান থেকে তো আমি ফেটে যাব। নিচে এসে দেখি নীলা গাড়ি নিয়ে এসে দাঁড়িয়ে আছে। আমি কাছে যেতেই গাড়িতে উঠতে বলল। আমি পিছনের সিটে বসতে যাব, তখনই আমাকে কি তোমার ড্রাইভার মনে হয়? না। তাহলে পিছে বসছো কেন? সামনে আসো। কি আর করার, সামনের সিটে মানে নীলার পাশের সিটে বসে পড়লাম। গাড়ি স্টার্ট করলো। মেঘ, হ্যাঁ বলো। তখন তোমার ফোন ব্যস্ত দেখাচ্ছিল কেন? কখন? একটু আগে যখন কল করছিলাম। রিয়া ফোন করছিল তো তাই। নীলার মুখটা কেমন কালো হয়ে গেল রিয়ার কথা শুনেই। ও। হুম। হসপিটালে চলে আসলাম। আসার পথে আর কোনো কথা বলেনি নীলা। তবে দেখেই বোঝা যাচ্ছিল নীলার আকাশে অনেক মেঘ জমেছিল বৃষ্টি হওয়ার জন্য। তুমি রকির কাছে যাও, আমি ডাক্তারের সাথে কথা বলে রিলিজ শিট নিয়ে আসতেছি। আচ্ছা। আমি রকির কাছে চলে আসলাম। রকি আর রুবি গল্প করছিল। কেমন আছিস? কখন আসলি?
মাত্র দুপুরে খাইছো তোমরা। হ্যাঁ ভাইয়া, আপনি খাইছেন? তোমাকে আর কষ্ট করতে হবে না। রকিকে বাসায় নিয়ে যাব এখন। ডাক্তার কি এখন ছাড়বে ভাইয়া? নীলা রিলিজ শিট নিতে গেল। সত্যি দোস্ত, আমাকে আর এখানে থাকতে হবে না। সত্যি। খুব ভালো হয়েছে, এখানে ভালো লাগছে না। ভাইয়া, আমার শ্বশুরকে কি রকির কথা বলেছেন? না। ভালো কাজ করেছেন। আচ্ছা রবি, তুমি তাহলে এখন বাসায় যাও। সেই সকাল থেকে তো এখানে আছো, বাসায় গিয়ে রেস্ট নাও। রুবি মেঘ ঠিক বলেছে, তুমি বাসায় যাও। আচ্ছা, বাসায় পৌঁছে কল দিও। আচ্ছা। রুবি চলে গেল। আমি আর রকি বসে গল্প করছি। একটু পরে নীলা রিলিজ শিট নিয়ে চলে আসলো। কি রে, এখন কেমন আছিস? ভালোই। ভালো হলেই ভালো। হুম। রিলিজ শিট নিয়ে আসছো? এই নাও। আমি আর নীলা রকিকে ধরে উঠে দাঁড় করালাম। আমাদের দুজনের কাঁধের উপর ভর করে রকিকে হাঁটিয়ে নিচে নিয়ে আসলাম। তারপরে রকিকে নিয়ে পিছনে বসলাম। এইবার আসার পথে আমাদের মাঝে তেমন আর কোনো কথা হয়নি। বাসায় চলে আসলাম। আবার আমি আর নীলা রকিকে ধরে উপরে নিয়ে আসলাম। রকিকে বেডে শুয়ে দিলাম। নীলা, কি খাবে? চা না কফি? কি বানাবে? কে আবার বানাবে? আমিই বানাবো। থাক, আর কষ্ট করতে হবে না। তুমি রকির কাছে বসো, আমি সবার জন্য কফি বানিয়ে নিয়ে আসছি। তুমি কেন বানাবে? আমার ইচ্ছে হচ্ছে তাই। তুমি শুধু রান্নাঘরটা দেখিয়ে দাও। দোস্ত, আমি কিন্তু খাবো না। আচ্ছা। নীলাকে রান্নাঘর দেখিয়ে দিয়ে রুমে এসে দেখি অসুস্থ বন্ধু আমার তার বউয়ের সাথে কথা বলছে। তাই আর ডিস্টার্ব না করে আমি বাইরে বেলকনিতে দাঁড়িয়ে রিয়ার কথাগুলো ভাবতে লাগলাম। রিয়া কি পাগলামি শুরু করে দিল এসব? না, রিয়াকে বোঝাতে হবে। রিয়া যেটা চাচ্ছে এটা কোনো মতেই কোনো দিক থেকে মানায় না। এসব ভাবতে ভাবতে কখন যে নীলা পাশে এসে দাঁড়িয়েছে বুঝতেই পারি নাই। কি ভাবছো? কই কিছু না তো। আচ্ছা মিক, আমি এত পাপ করছি যে তার কোনো ক্ষমা নেই। এসব কথা বলছো কেন? আগে কফির কাপটা ধরো, প্রচুর গরম। ও হ্যাঁ, দাও। আমি নীলার হাত থেকে কফির একটা কাপ নিয়ে খেতে লাগলাম। মিক, বলো। কফি কেমন হয়েছে বললে না তো? ও হ্যাঁ, অনেক ভালো হয়েছে। তাই? হুম। তোমাকে খুব চিন্তিত মনে হচ্ছে। কই, আমি তো ঠিকই আছি। মিক, তোমাকে খুব ভালো করেই চিনি, সো আমাকে মিথ্যা বলে পার পাবে না। বলতে না চাইলে বলো না, তবু মিথ্যা বলবে না। সন্ধ্যা লাগছে, বাসায় যাবে না? যাব। চলো, এগিয়ে দিয়ে আসি। ধন্যবাদ লাগবে না। নীলা চলে গেল রাগী একটা ভাব দেখিয়ে। হয়তো নীলা আর একটুকু সময় থাকতে চেয়েছিল। নীলা চলে গেল। আমি বেলকনিতে দাঁড়িয়ে আছি আর ভাবছি কি করব। একদিকে নীলা, অন্যদিকে রিয়া। আমি কি এই শহর ছেড়ে চলে যাব? না, চলে গেলে তো আমার বাবার স্বপ্ন পূরণ হবে না। আর রকির এই অবস্থা, ওকে তো একলা রেখে যাওয়াই যাবে না। আল্লাহ, এ কোন পরীক্ষায় ফেলাইলে আমারে! না পারছি ছাড়তে, না পারছি ধরতে। পকেটে থাকা ফোনটা হঠাৎ কাঁপতে শুরু করে দিল। পকেট থেকে ফোনটা হাতে নিতেই স্ক্রিনে ভেসে উঠল রিয়ার নাম্বার। ফোন রিসিভ করলাম, ইচ্ছে না থাকা সত্ত্বেও। হ্যালো। বলো। কিছু ভাবলে? দেখো রিয়া, তুমি যেটা চাচ্ছ সেটা কখনোই হবার না। কেন মিক, হবে না কেন? বারবার ওইসব বলতে ভালো লাগে না। আসলে মিক, তুমি নীলাকে ভালোবাসো, তাই আমাকে মেনে নিতে পারছো না। এখানে নীলার কথা উঠছে কেন? নীলার জন্য তো আমাকে মানতে পারছো না। তুমি যা মনে করো। এটা তোমার শেষ কথা? রিয়া প্লিজ, বোঝার চেষ্টা করো। কি বুঝবো মিক? আমরা দুজন তো অনেক ভালো বন্ধু, তাই না? হুম। তাহলে আমরা তো সারা জীবন বন্ধুত্বের বাঁধনে থাকতে পারি। কি দরকার সম্পর্কে যাওয়া? কি হলো, কথা বলছো না কেন? আমি আবার কি বলবো মিক? তুমি তো আমার কোনো কথাই শোনো না। বন্ধুত্বের চাইতে কোনো বড় সম্পর্ক আছে কি এই জগতে? না। তাহলে তুমি কেন এই সম্পর্কটা নষ্ট করতে চাচ্ছ? আচ্ছা মিক, তুমি কি নীলাকে ভালোবাসো? জানি না। আচ্ছা, রাতে খেয়ে ঘুমিয়ে পড়ো, কালকে আবার কথা হবে। ওকে, আল্লাহ হাফেজ। রিয়া ফোন কেটে দিল। ফোন কান থেকে নামাতেই আবার বেজে উঠল। ফোনের স্ক্রিনে ভেসে উঠল নীলার নাম্বার। ফোনটা রিসিভ করলাম। এতক্ষণ ফোন ব্যস্ত ছিল কেন? কার সাথে কথা বলছিলে? রিয়ার সাথে কথা বলছিলাম। তোমাকে না বারণ করছি রিয়ার সাথে বেশি মিশবে না? দেখো নীলা, আমি তোমাকে আগেও বলছি, এখনো বলছি, তুমিও আমার বন্ধু, রিয়াও আমার বন্ধু। বন্ধু তো কি সবসময় হেসে হেসে সবসময় কথা বলতে হবে? কই, কোনোদিন তো আমার সাথে হেসে হেসে তো কথা বলনি। কেন বলনি? আমিও তো তোমার বন্ধু। আচ্ছা, এসব কথা বাদ দাও।
কেন বাদ দিব? আচ্ছা, রিয়ার সাথে মিশলে তোমার সমস্যা কই? কতবার বলবো আমি তোমাকে ভালোবাসি? তোমাকে অন্য কারোর সাথে আমার সহ্য হয় না। এসব পাগলামি বাদ দেওয়া যায় না? হুম, দেয়া যায়। তাহলে দাও না কেন? বিয়ে করে নিচ্ছ না কেন? আবার বিয়ে? ঠিক আছে, যাও। বিয়ে করতে হবে না, নিজ হাতে খুন করে ফেলাও আমাকে। পাগলের মতো হাসছো কেন? মন চাচ্ছে তাই। হাসো। যত খুশি হেসে নাও। আর কয়েকটা দিন পরে তোমার হাসি বন্ধ হয়ে যাবে। তাই নাকি? হুম। রিয়ার সাথে কি কথা বললে? তোমার সাথে যেগুলো হলো। মানে? তোমাদের দুজনের তো কোনো কাজ নাই বিয়ে করা ছাড়া। নীলা ফোন কেটে দিল। ব্যাপার কি? ফোন কাটলো কেন? মনে হয় ফোনের টাকা শেষ হয়েছে। শেষ হবেই না কেন? এত ফোনে কথা বলে নাকি কেউ? আমার মাথা ধরে গিয়েছে কথা শুনতে শুনতে। ফোনটা পকেটে রাখলাম। রুমে আসলাম। রুমে এসে দেখি আমার বন্ধু ভিডিও কলে ব্যস্ত। কি রে, খেতে হবে না? হবে তো। তাও ভালো, খেতে হবে। আমি তো ভাবছিলাম কথা বলেই তোর পেট ভরে যাবে। একটু শান্তিতে কথা বলতে দে। যা তো খাবার উপরে নিয়ে আয়। নিজে তো করবে না, কাউকে করতেও দিবে না। কি বললি রে? বললাম খাবারটা উপরে নিয়ে আয় দোষ। শুধু এটাই বলছিলিস? হুম। আমি নিচে আসলাম। রান্নাঘরে গেলাম। খাবার রেডি করে দুজনের খাবার নিয়ে উপরে চলে আসলাম। দুজনে একসাথে ডিনারটা সেরে নিলাম। তারপরে আমি ঘুমিয়ে পড়লাম। আর আমার বন্ধু বউয়ের সাথে প্রেম করা শুরু করে দিল। সকালে ঘুম থেকে উঠে রকিকে নাস্তা করাইলাম। তারপরে নিজেও নাস্তাটা করে নিলাম। এখন ভাবছি আজ একটু কলেজ থেকে ঘুরে আসি। অনেক দিন হলো কলেজে যাওয়া হয়নি। দোস্ত, বল। ভাবছি আজ একটু কলেজে যাব। আমি এভাবে যেতে পারবো না, তুই ঘুরে আয়। একলা থাকতে তোর কোনো সমস্যা হবে না তো আবার? আরে না, এখন তো আমি একটু সুস্থই আছি। আচ্ছা দোস্ত, সাবধানে থাকিস। আমি বেশি দেরি করব না। যাব, ক্লাস হলে ক্লাস করে চলে আসবো। বাইকটা নিয়ে যা। সেটা তুই না বললেও নিয়ে যেতাম। শালা হারামি। আচ্ছা দোস্ত, থাক তাহলে, আমি আসছি। এই সাবধানে যাবি। হুম। আরে শার্টটা চেঞ্জ করে যা, অনেক ময়লা হয়েছে। কই ময়লা হয়েছে? হুম, ঠিকই তো আছে। আচ্ছা ভাই, তোর সাথে কোনোদিনও কথাই পেরে উঠতে পারা যাবে না। তুই যা। গুড বাই, ভালোভাবে থাকিস। তুইও ভালোভাবে বাইক চালাস। রকির কাছ থেকে বাইকের চাবি নিয়ে বাইকটা নিয়ে চলে আসলাম কলেজে। কলেজে সোজা ক্লাসরুমে গেলাম। কয়েকজন ক্লাসমেট আসলো কথা বলার জন্য। সবাই রকির কথা জিজ্ঞাসা করলো, রকি কেমন আছে। কয়েকটা মেয়ে আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়েছিল। তাদের মধ্যে একটা মেয়ে আমার দিকে আসতে লাগলো, কিন্তু আসতে আর পারলো না। মাঝপথে এসে থেমে গেল আর পিছনে আবার ব্যাক করে চলে গেল। কারণ কি? মাঝপথ থেকে ঘুরে গেল। ব্যাপার কি? আমি পেছন ঘুরে তাকাতেই থমকে গেলাম। নীলা ইয়া বড় চোখ বের করে তাকিয়ে আছে। তু তু তুমি? হুম। আমি তোমাকে না বলছি মেয়েদের সাথে কথা বলবে না আর? ওরা তো আমার ক্লাসমেট। তো কি ওদের সাথে কথা বলতে হবে? কি হলো? চুপ কেন? আর কলেজে যে আসবে আমাকে বলছো একবারও? আমি কলেজে আসবো কি আসবো না সেটা কি তোমাকে বলে আসতে হবে? হ্যাঁ, তা আসতে হবে। এসব পাগলামি বাদ দাও নীলা। এটা কোনো পাগলামি না। পাগলামি ছাড়া এটা অন্য কিছুই না। হুম। তোমাকে পাওয়ার জন্য যদি আরো পাগলামি করতে হয় তাহলে আরো পাগলামি করব। যত খুশি করতে পারো। হ্যাঁ, করব। তোমাকে যদি আমি না পাই তাহলে নিজেকে শেষ করে দেব। দিতে পারো। স্যার চলে আসলো। ক্লাস শুরু হয়ে গেল। 45 মিনিট ক্লাস হলো। ক্লাস শেষ করে আমি আর দেরি না করে বাইক নিয়ে সোজা বাসায় চলে আসলাম। কিরে, এত চোখ মুখ কালো কেন? আর বলিস না দোস্ত, কলেজে যাওয়ার পরে কয়েকজন ছেলে মেয়ে তোর খবর নেওয়ার জন্য আমার সাথে কথা বলতে আসছিল। আমি ওদের সাথে একটু কথা বলছি। তো এসব দেখে নীলা আমাকে চোখ পাকিয়ে বলে আমি কখন কলেজে যাব ওরে নাকি বলে যেতে হবে। তারপর? আমি ওরে এসব পাগলামি বাদ দিবার বললাম। আর ও বলছে ও নাকি আরো পাগলামি করবে, আমাকে না পেলে নাকি নিজেকে শেষ করে দিবে। আমি মুখের উপর বলে আসছি যা ইচ্ছে করতে পারে সে। এটা তোর বলা কিন্তু ঠিক হয়নি। কেন? এখন যদি সত্যি সত্যি কিছু একটা করে বসে, তাহলে কি করবি? আর যদি সত্যি সত্যি মরে যায়, তার দায় কিন্তু পুরোটাই তোর উপরে আসবে। আরে কিছুই করবে না। এসব অহংকারী মেয়েরা শুধু ভালোবাসা নিয়ে খেলা করতেই পারে, সত্যিকারে ভালোবাসতে পারে না। না রে দোষ, আমি নীলার চোখে তোর জন্য অনেক ভালোবাসা দেখেছি। নীলা তোকে অনেক ভালোবাসে। তুই শুধু শুধু নীলার উপরে এখনো রাগ করে আছিস।
আচ্ছা, এসব কথা বাদ দিবি? আমি জানি তোর এখন এসব কথা শুনতে খারাপ লাগছে, তবে তুই ভুল পথে হাঁটছিস। আচ্ছা, বক বক বাদ দে। রান্না করে দিয়ে গিয়েছে খালা? রান্না করেছে। আচ্ছা, আমি ফ্রেশ হয়ে নিচ থেকে খাবার নিয়ে আসছি। আচ্ছা। আমি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে খাবার নিয়ে উপরে চলে আসলাম। এসে দেখি রকি ফোনে কথা বলছে। পরে কথা বলিস, খেয়ে নে আগে। রকি আমাকে হাত ইশারা দিয়ে চুপ করতে বলল। একটু পরে ফোন কেটে দিল। জানিস কে কল দিয়েছিল? হুম। রুবি ছাড়া তোকে কে আবার কল করবে? না, রুবি না, নীলা কল করছিল। ও, নে খাওয়া শুরু করে দে। আচ্ছা, তোর মনটা কি এতই শক্ত যে একটা মেয়ের মনের কথাও বুঝতে পারিস না? আমি জানতাম তোকেই ফোন দিবে এখন। আমাকে তো আর বোকা বানাতে পারছে না। এখন সাহায্য নিয়েই আমাকে বোকা বানাবে। এসব কি বলছিস মেঘ? নীলা কাঁদছে। এসব অভিনয় কান্না। দাঁড়া, আমি ওর অভিনয় বের করছি। আমি আমার ফোনটা পকেট থেকে বের করে নিয়ে ফোন দিলাম নীলাকে। প্রথমবার রিং হতেই রিসিভ হলো। কি সমস্যা তোমার, হ্যাঁ? আমাকে একলা বোকা বানাতে পারছো না, তাই এখন রকির সাহায্য নিয়ে বোকা বানাতে চাচ্ছ? দেখো নীলা, আমার জানের বন্ধু তুমি। রকির সাথে আমার সম্পর্কটা নষ্ট করো না। এটা বাদে তোমার যা ইচ্ছে হয় করতে পারো। নীলা কোনো কথা বলছে না। হালকা হালকা কান্নার আওয়াজ ভেসে আসতেছে ওপাশ থেকে। এসব অভিনয় কান্না বন্ধ করো। আমি রেগে ফোনটা কেটে দিলাম। কেমন জানি সহ্য হচ্ছিল না এসব। রকি নির্বাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। এইভাবে তাকিয়ে আছিস কেন? খেয়ে নে। রকি কোনো কথাই বলল না, চুপচাপ খেয়ে নিল। আমিও রকির সাথে খেয়ে নিলাম। খাওয়া শেষ। তুই এটা ঠিক করলি না। প্লিজ দোস্ত, ওকে। রেস্ট নে। আমি বাইরে আছি। তুইও রেস্ট নে। তুই রেস্ট নে। আমি বাইরে আছি। তোর ইচ্ছা। আমি বাইরে বেলকনিতে দাঁড়িয়ে ভাবতে লাগলাম, সত্যি নীলা কিছু করবে না তো আবার? পকেটে ফোনটা কেঁপে উঠল। বের করে দেখি রিয়া ছোট একটা মেসেজ দিছে। মেসেজটা ছিল, তুমি নীলাকে ভালোবাসো। সেটা নিজে বললেই পারতে। রকিকে দিয়ে বলার কি আছে? আমি তো আগেই তোমাকে বলছিলাম তুমি নীলাকে ভালোবাসো কিনা। তুমি তো কিছু বলো নাই তখন। যদি বলতে, তাহলে আজ আমি এই ভুলটা আর করতাম না। যাই হোক, বন্ধু হয়ে সারা জীবন পাশে থেকো, এটাই শেষ চাওয়া আমার। মেসেজটা পড়ে যেমন ভালো লাগছিল, ঠিক তেমনি খারাপও লাগছিল। সাথে রাগটা উঠছে রকির উপর। মেসেজ পড়া শেষটা হতেই আঙ্কেলের ফোন আসলো। রিসিভ করে সালাম দিলাম। আঙ্কেল সালাম দিয়ে যা বলল তা শোনার জন্য আমি প্রস্তুত ছিলাম। মেঘ, তুমি কোথায় এখন? আঙ্কেল, আমি তো বাসায়। একটু সিটি হাসপাতালে আসতে পারবে? কেন আঙ্কেল, কার কি হয়েছে? আপনি ঠিক আছেন তো? হ্যাঁ বাবা, আমি ঠিক আছি, কিন্তু কি হলো আঙ্কেল, কান্না করছেন কেন? নীলা ঘুমের ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করতে চেয়েছিল। এখন কেমন আছে নীলা? খুবই বাজে অবস্থায় আছে, ডাক্তার কিছু শিওর দিয়ে বলতে পারছে না। আচ্ছা আঙ্কেল, আপনি থাকেন, আমি আসছি। ফোনটা কেটে দিলাম। রকি, নীলা তো... নীলার কি? আর তুই কাঁদছিস কেন? নীলা আত্মহত্যা করতে গিয়েছিল। তো এটাই চেয়েছিলি তুই? দোস্ত প্লিজ। আচ্ছা, চাবিটা নিয়ে বাইকটা বের করে তাড়াতাড়ি যা। ধন্যবাদ দোস্ত। আমি বাইকটা নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব হাসপাতালে চলে আসলাম। বাইকটা এক সাইডে দাঁড় করিয়ে দৌড়ে ভিতরে ঢুকলাম। ভিতরে ঢুকেই আঙ্কেলকে দেখতে পেলাম অপারেশন থিয়েটারের সামনে দাঁড়িয়ে থাকতে। আমি আঙ্কেলের সামনে গেলাম। আঙ্কেল, নীলার কি অবস্থা এখন? 72 ঘন্টার আগে কিছুই বলতে পারবে না। কি হয়েছিল? আমি কিছুই জানতাম না বাবা। অফিস থেকে এসে দেখি নীলা ফ্লোরে পড়ে আছে সাইটে। কয়েকটা ঘুমের ট্যাবলেট ছড়িয়ে ছিটেছিল, তাই দেখে আমি ভয় পেয়ে ওকে হসপিটালে নিয়ে আসি। তারপরে ডাক্তারের কাছ থেকে জানতে পারলাম অনেকগুলো ঘুমের ট্যাবলেট খেয়ে ফেলেছে। আর এই কাগজটা নীলার হাতে মুঠোর ভিতরে ছিল, একটু আগে ডাক্তার দিয়ে গেল। আমি খুলতে চাইলাম, কিন্তু তোমার নাম উপরে লেখা আছে, তাই আর আমি খুললাম না বাবা। আমি দেরি না করে আঙ্কেলের হাত থেকে কাগজটা নিয়ে খুলে পড়তে লাগলাম। পড়া শেষ করে নিজের চোখকে আর কন্ট্রোল করতে পারলাম না। অঝরে পানি পড়তে শুরু করলো। আমার কান্না করা দেখে আঙ্কেল ও কাগজটা আমার হাত থেকে নিয়ে পড়তে শুরু করলো। পড়া শেষ করে আঙ্কেল আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। বাবা, তুমি তো এইসব কথা আমাকে বলতে পারতে আগে। আঙ্কেল, আমি এই সম্পর্কে জড়াতে চাইনি, কারণ আপনারা কত বড় লোক আর আমার বাবা কত গরিব। আপনাদের সাথে আমাদের কোনোভাবেই যায় না। তো কি হয়েছে? এখন যদি আমার মেয়ের যদি কিছু একটা হয়ে যায়, তাহলে কি করব? এত টাকা পয়সা দিয়ে
তোমার মতো একটা জামাই পাওয়া তো অনেক ভাগ্যের ব্যাপার মেঘ। তুমি কেন আমার সাথে আগে এটা শেয়ার করলে না বাবা? যদি শেয়ার করতে তাহলে আজ আর এই দিনটা দেখতে হতো না। মেঘ, যে করেই হোক তুমি আমার মেয়েকে আমাকে কাছে ফিরিয়ে দাও। তোমার বউকে বাঁচাও মেঘ। আমি বাকরুদ্ধ হয়ে পড়লাম। কি বলবো আঙ্কেলকে? আমি কি করব এখন? আর যদি নীলা সত্যি বড় কিছু একটা হয়ে যায়, তার জন্য দায়িত্ব হব আমি? নীলা, তুমি এমনটা কেন করলে? আমি তো সেদিন রাগের মাথায় উল্টাপাল্টা কথা বলে ফেলছি। এইসব কথা মনে মনে ভাবছি আর চোখ দিয়ে পানি ঝরাচ্ছি। এমন সময় ডাক্তার আসলো। এখানে মেঘকে। ডাক্তার, আমি মেঘ। আপনি আমার সাথে ভিতরে আসেন, রুগী আপনাকে খুঁজছে বারবার। আমি ডাক্তারের সাথে ভিতরে ঢুকলাম। আমাকে ভিতরে রেখে ডাক্তার, নার্স সবাই বাইরে গেল। মেঘ, তুমি আসছো? হ্যাঁ নীলা, আমি আসছি। কেন করলে এমন পাগলামি? আমি তো সেদিন। মেঘ, আমাকে জড়িয়ে ধরবে প্লিজ? আমি আস্তে আস্তে নীলাকে জড়িয়ে ধরলাম। আমি নীলাকে জড়িয়ে ধরাতেই নীলাও আমাকে অনেক শক্ত করে জড়িয়ে ধরলো, যা অসুস্থ মানুষের পক্ষে সম্ভব না। তুমি এত শক্ত করে জড়িয়ে ধরে আছো কিভাবে? তুমি না অসুস্থ? তুমি আমাকে ভালোবাসো, হুম। তাহলে আমাকে কষ্ট দিলে কেন এতদিন? এতদিন তো বুঝতে পারি নাই, আজকে বুঝতে পারলাম কতটা ভালোবাসি তোমায়। তাহলে আব্বুর বুদ্ধি তো কাজে লাগছে। মানে? আঙ্কেল সহ আরেকটা হুজুর মানুষ প্রবেশ করলো। আঙ্কেল, উনি কে? কাজী। কারো বিয়ে পড়াবে আজ নাকি? তোমাদের। মানে? মানে আজ এক্ষুনি তোমার আর নীলার বিয়ে দিব এখানে। কিন্তু কেন? আজকে ঠিক সময়ে বাসায় ফিরেছিলাম বলে নীলা ট্যাবলেট খেতে পারি নাই। যদি সত্যি সত্যি খেয়ে ফেলতো, তখন তো সত্যি বড় একা হয়ে পড়তাম। আমি আপনাদের কারো কথাই বুঝতে পারছি না। তাহলে কি নীলার কিছুই হয়নি? এসব কিছু নাটক ছিল? নীলা বেড থেকে উঠে দাঁড়িয়ে পড়ল। হ্যাঁ বাবু, তোমার মনের কথা জানার জন্য এটুকু করতেই হলো। আমি কি বলবো, মাথা কাজ করছে না। এইসব কিছু করাতে আব্বুই আমাকে সাহায্য করছে। হ্যাঁ বাবা, নীলা সত্যি বলেছে। তোমার মনের কথা জানা আমার কাছে খুব প্রয়োজন মনে হয়েছিল, তাই আর কি। তবে মেঘ, আজ আমি সত্যি সত্যি সিদ্ধান্ত নিয়ে ফেলছিলাম তোমাকে মুক্তি দিয়ে চলে যাব পৃথিবী ছেড়ে। কিন্তু কোথা থেকে যে আব্বু চলে আসলো আর সবকিছু নতুন করে সাজিয়ে দিল। আমি কি করব, কাঁদবো না হাসবো, কিছুই বুঝতে পারছি না। আঙ্কেল, আমি আমার মা বাবার অনুমতি ছাড়া নীলাকে বিয়ে করতে পারবো না। জানি, তাদেরকে খবর দেওয়া হয়েছে, তারা কালকে আসবে। তাহলে বিয়েটা কালকেই করি। বাবা, বিয়েটা কালকেই করব। আজকে একটু হবু বরের সাথে প্রেম করে বেড়াই। তারপরে নীলা আমার হাত ধরে টেনে বাইকের কাছে নিয়ে আসলো। বাইক স্টার্ট দাও। কই যাব? জানি না, তুমি স্টার্ট দাও তো আগে। আমি বাইক স্টার্ট দিলাম। নীলা পিছনে চড়ে আমাকে জড়িয়ে সাপটে বসলো। মেঘ, বলো। তুমি আমাকে এত কষ্ট দিলে কেন? তুমিও তো আমাকে কম কষ্ট দাওনি আগে। নীলা কিছুক্ষণের জন্য চুপ হয়ে গেল। মেঘ, ভালোবাসি তোমায়। আমিও আমি কি? ভালোবাসি। কাকে, রিয়াকে? না, তোমাকে। তাহলে ভালো করে বলো। পারবো না। কি? নীলা আমার গলা টিপে ধরছে আস্তে করে। এই ছাড়ো, অ্যাক্সিডেন্ট তো করবো। তাহলে বলো। বলছি, ছাড়ো আগে। নীলা আমাকে ছেড়ে দিল। আমি বাইকের স্পিড বাড়িয়ে দিলাম 100-র উপরে। নীলা আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। আমি চিৎকার করে বললাম, ভালোবাসি তোমায় নীলা। এই যে ভাইরা আপুরা, কোথায় যেতেছেন? ভিডিও দেখেই চলে যাবেন সেটা তো হবে না, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে তো। তাড়াতাড়ি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।